বইটার নামটা প্রথমে আমরা আলোচনা করি যে ফরমেশনস অফ দ্য সেকুলার। এই ফরমেশনস অফ দ্য সেকুলার এইটার একটা অনুবাদ করেছেন, সেটা হচ্ছে সলিমুল্লাহ খান। সেটা হচ্ছে দুনিয়াদারি রূপজগৎ। মডার্নিটির একটা লক্ষ্য হচ্ছে যে সেকুলারিজম, এবং সেকুলারিজমের একটা লক্ষ্য হচ্ছে জাতিরাষ্ট্র গঠন করা। সেকুলারিজম সবসময় নিজেকে মনে করে যে গ্রাউন্ড, এবং এইটার উপরে ভিত্তি করে থিওলজিক্যাল আইডিয়াস আর জেনারেটেড ফ্রম হেয়ার। সেকুলারিজম হচ্ছে একটা গ্রাউন্ড যেটার মধ্যে সমস্ত রিলিজিয়াস আইডিয়াগুলা জন্ম নেয়। কারণ আমরা বলি না যে তুমি আমার সাথে সবসময় ধর্মের কথা টেনে নিয়ে আসো কেন? তার মানে কি ধর্মের কথা টেনে নিয়ে আসা, এটা হচ্ছে ধর্ম হচ্ছে একটা আউটসাইডার, আর আমরা যে কথাগুলো বলতেছি এটা হচ্ছে আসলে ইনসাইডার। ক্রস হচ্ছে কালচারাল সিম্বল, হিজাব হচ্ছে রিলিজিয়াস সিম্বল। তাহলে এই যে কোনটা কালচার এবং কোনটা রিলিজিয়ন, এইটার যে সিদ্ধান্তটা, এটার সিদ্ধান্ত দিচ্ছে সেকুলার স্টেট। ধর্মের কোন অংশটুকু যে গ্রহণযোগ্য পাবলিক পরিসরে, এটাও যে সেকুলার স্টেট বলে দেবে আর কি। এবং ধর্মের ওই অংশটাকে সে হচ্ছে যে রাষ্ট্রের ভেতরে খুবই প্রমোট করবে। এবং সহি ইসলামের যে প্রসঙ্গটুকু, এটাও একটা সেকুলার কনসেপ্ট। অনেক সময় যে বলা হচ্ছে যে এই ইসলামটা সহি না, এই ইসলামটা ঠিক না, এই ইসলামটা ঠিক। যদিও মডার্ন স্টেট বায়ো পাওয়ারকেও এক্সারসাইজ করে, সে পপুলেশনদেরকে হেলথ নিয়ে কনসার্ন থাকে, সে এডুকেশন পলিসি করে, এবং এর মধ্যে দিয়ে সে রাষ্ট্রের প্রতি যে বশ্যতা জনগণের, সেই বশ্যতাকে নিশ্চিত করে। ডোসাইল সিটিজেন তৈরি করে, এমন নাগরিক সত্তা তৈরি করে যে সত্তাটা রাষ্ট্রের প্রতি অ্যালিজিয়েন্স রাখবে, যে রাষ্ট্রের প্রতি লয়াল থাকবে। এইভাবে একটা লয়াল সিটিজেন রাষ্ট্রের প্রতি এই অবিচ্ছিন্ন অবিরত আনুগত্য সে প্রদর্শন করবে। এরকম মেকানিজমের মধ্যে দিয়ে মডার্ন স্টেট এবং সেকুলার যে নেশন স্টেট এটা যায়। 18 বছর বয়সে তিনি চলে আসেন ইংল্যান্ডে। তার বাবা চেয়েছিলেন যে তিনি হচ্ছে আর্কিটেকচার পড়বেন। তালওয়া আসাদ তার তার ইচ্ছে ছিল তিনি অ্যানথ্রোপোলজি পড়বেন, এবং তিনি অ্যানথ্রোপোলজি পড়েন। এবং ইউনিভার্সিটি অফ বার্গে তিনি ভর্তি হন অ্যানথ্রোপোলজিতে। এবং তারপর তিনি অক্সফোর্ড থেকে পিএইচডি করেন। তারপরে হচ্ছে যে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন, এবং এখন তিনি আছেন হচ্ছে সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, কিউনি বলা হয়, CUNY। তো এখন তিনি সক্রিয় আছেন, 92 বছর বয়স, তিনি বেঁচে আছেন। এবং তার হচ্ছে খুবই বিখ্যাত বই এটা, ফরমেশনস অফ দ্য সেকুলার। এটা 2003 সালে বইটা লিখিত হয়। এবং তার আগে যে বইটির মাধ্যমে সারা পৃথিবীতে তিনি খ্যাতিমান হন, সেই বইটার নাম হচ্ছে জিনিওলজিস অফ রিলিজিয়ন। 1993 সালে বইটা বের হয়, এবং 2003 সালে এই বইটা বের হয়, ফরমেশনস অফ দ্য সেকুলার। এবং এরপরে আরো কিছু বই পুস্তক তার বের হয়, এবং তার সর্বশেষ বইটা ছিল হচ্ছে যে সেকুলার ট্রান্সলেশনস। বইটার নাম সেকুলার ট্রান্সলেশন, 2018 সালে বের হয়। এবং আমি দেখলাম যে 2023 সালেও তার একটা বই বের হয়েছে, কিন্তু এটা ইংরেজিতে না, ওটা ফরাসিতে। এবং এটা হচ্ছে যে ক্রিটিক্যাল ট্রেডিশন নামে আর কি। এটা সম্ভবত তার পুরনো যে প্রবন্ধগুলো ছিল সেগুলোর হয়তোবা সেটা হচ্ছে এক ধরনের সংকলন হবে আর কি। তো তার শেষ বই হিসেবে আমরা ধরবো হচ্ছে সেকুলার ট্রান্সলেশনস বইটা। এবং তার আগের যে বইটা, বিখ্যাত বই, এটা হচ্ছে যে ফরমেশনস অফ দ্য সেকুলার। এর মাঝখানে আরো কিছু বই তার ছিল, যেমন এটা আমরা জানি যে অন সুইসাইড বম্বিং, সেটা হচ্ছে 9/11-এর যে ঘটনা, এটার ইত্যাদি ইত্যাদি তাৎপর্য ব্যাখ্যা করে। সেটা হচ্ছে অন সুইসাইড বম্বিং নামক একটা বই তিনি লেখেন, এবং এটা একটা চমৎকার অনুবাদ সলিমুল্লাহ খান করছিলেন, এবং এটার নাম হচ্ছে আদম বোমা। এই বইটার নাম আদম বোমা, এবং হচ্ছে যে তিনি কয়েকটা প্রবন্ধও এই বইটা নিয়ে লিখেছিলেন। সুতরাং তালওয়া আসাদ যে চর্চা বাংলাদেশে, এটা খুব বেশি দীর্ঘ না, এটা খুব কম মানুষই চর্চা করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে এটা মানে চর্চা করতেন হচ্ছে যে মানস চৌধুরী, রেহনুমা আহমেদ, ওনারা। তারপরে হচ্ছে তালওয়া আসাদের সাক্ষাৎকার নিয়ে একটা মোহাম্মদ আজম একটা বই বের করেছেন, এখানে অনেকেই তার কতগুলি সাক্ষাৎকার অনুবাদ করেছেন। তারপরে হচ্ছে যে আরো ছোট ছোট কিছু প্রবন্ধ অনুদিত হয়েছে বাংলা ভাষায়। তো এটা হচ্ছে তাওলা আসাদ চর্চার একটা ব্যাপার আর কি। তো এটা তাওলা আসাদের কিছুটা পরিচয়। এবং তার যে আলোচ্য বিষয়, তিনি যেসব ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, সেটা হচ্ছে সেকুলার জিনিসটা কি, রিলিজিয়ন জিনিসটা কি, তারপরে হচ্ছে যে সিভিলাইজেশন ব্যাপারটা কি, এই যে ট্রেডিশন বলি আমরা, এটা কি, হ্যাঁ, সেকুলারের সাথে রিলিজিয়নের সম্পর্ক কি, এগুলো নিয়ে তিনি ব্যাপক আলোচনা করেছেন। এবং এই আলোচনাগুলো সেটা হচ্ছে সারা পৃথিবীর যে একাডেমিয়া, এগুলোকে খুবই প্রভাবিত করেছে। সুতরাং আমরা আজকে যে বইটা পড়তে যাচ্ছি আর কি, বা আজকে যে বইটা সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি, মানে ইটস আ টাইটলি একাডেমিক বই, খুবই একটা টাইটলি একাডেমিক বই। এবং এইটার যে পদ্ধতি যে আছে, এটা আলোচনার যে পদ্ধতি, এটাও বেশ, সেটা হচ্ছে যে রিগোরাসলি একাডেমিক, এবং যুক্তি তর্ক, রেফারেন্সিং, তারপরে হচ্ছে যে পুরনো যুক্তিগুলোকে খণ্ডন ইত্যাদি নানা বিষয়ে এই বইটার মধ্যে আমরা মানে হচ্ছে খেয়াল করবো আর কি। তো বইটার নামটা প্রথমে আমরা আলোচনা করি যে ফরমেশনস অফ দ্য সেকুলার। এই ফরমেশনস অফ দ্য সেকুলার এইটার একটা অনুবাদ করেছেন, সেটা হচ্ছে সলিমুল্লাহ খান। সেটা হচ্ছে দুনিয়াদারি রূপজগৎ, ফরমেশনস অফ দ্য সেকুলার। সেকুলারকে তিনি বলছেন দুনিয়াদারি,
ফরমেশনসকে বলতেছেন রূপজগৎ, মানে দুনিয়াদারি রূপজগৎ। অনুবাদটা ভালো এবং হঠাৎ করে আমাদেরকে একটু মানে হচ্ছে যে বিমোহিত করে দেয় অনুবাদটা। এবং আমরা যদি একটু বলতে চাই যে আসলে এখানে ফরমেশনস বলতে কি বোঝানো হচ্ছে, গড়ন, একটা গঠন, অথবা আমরা বলতে পারি যে এমন সব কনসেপ্ট এবং এমন সব ক্যাটেগরি যেটা দিয়ে আমরা কোনো কিছুকে বুঝি, ওটাকে বলা হয় ফরমেশনস। তাহলে ফরমেশনস অফ দ্য সেকুলার, বইটার নাম হচ্ছে ফরমেশনস অফ দ্য সেকুলার। তার মানে হচ্ছে সেকুলার নামক যে জিনিসটা বা বিষয়টা, এটাকে আমরা যেসব কনসেপ্ট দিয়ে বুঝি অথবা যেসব ক্যাটেগরি দিয়ে বুঝি, যেসব বর্গ, যেসব ধারণা দিয়ে বুঝি, সেই সব বর্গ এবং ধারণা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে এই বইয়ের প্রধান বিষয়বস্তু। এবং এই বইটা একটা সাবটাইটেল হচ্ছে যে ইসলাম, প্রথমে খ্রিশ্চানিটি, ইসলাম অ্যান্ড মডার্নিটি। এটা খুব গুরুত্বপূর্ণ যে এখানে ইসলামের বিভিন্ন প্রসঙ্গ আসবে, খ্রিশ্চানিটির বিভিন্ন অভিজ্ঞতার প্রসঙ্গ এখানে আসবে, এবং আমাদের যে মডার্নিটি যেটাকে বলি আর কি, সেটা হচ্ছে, এবং এখানে কিন্তু আলোচনাটা করা হবে মডার্ন জায়গা থেকে। একটা প্রধানত একাডেমিক কাজ মানে হচ্ছে একটা মডার্ন কাজ, এবং মডার্ন পদ্ধতি এখানে অবলম্বন করা হয়। তো এই জন্য এখানে মডার্নিটি শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে। তো এটা হচ্ছে নাম নিয়ে আমাদের কথা। তো নামের ব্যাপারে আমরা বুঝলাম যে ফরমেশনস অফ দ্য সেকুলার একটা বাংলা এইভাবে করা হয়েছে যে মানে দুনিয়াদারি রূপ জগৎ। ফরমেশনস বলতে বোঝানো হবে যে কিছু কনসেপ্ট এবং কিছু ক্যাটাগরি যেটা দিয়ে আমরা কোনো একটা জিনিসকে বুঝি। তাহলে ফরমেশনস অফ দ্য সেকুলার মানে হচ্ছে যে সেকুলার নামক যে ক্যাটাগরিটা, এটাকে আমরা যেসব আইডিয়া এবং যেসব কনসেপ্ট এবং যেসব ক্যাটাগরিতে বুঝি, সেই সব ক্যাটাগরির আলোচনা এই বইটার মধ্যে আমরা পাবো। এবং এই বইটাকে ৩টা ভাগে তিনি ভাগ করছেন। একটাকে নাম দিয়েছেন তিনি দ্য সেকুলার। দ্য সেকুলার একটা অংশকে বলা হচ্ছে সেকুলারিজম, এবং একটা অংশকে তিনি বলছেন সেকুলারাইজেশন। আমরা ছোট করে এই মানে হচ্ছে ভাগের যে তাৎপর্য, এটা একটু কথা বলবো আমরা। তো দ্য সেকুলার আমরা ইউজুয়ালি সাধারণত আমরা এখনকার যুগে দ্য পলিটিক্যাল এরকম বলে থাকি, দ্য রিলিজিয়াস এরকম বলে থাকি, দ্য সেকুলার আমরা বলে থাকি, দ্য আনকনশিয়াস আমরা বলে থাকি। তাহলে এই যে অ্যাডজেক্টিভের আগে দি বসিয়ে আমরা অনেক সময় একটা কনসেপ্ট গঠন করি আর কি। হ্যাঁ, তো এটা একটা হচ্ছে যে একটা নাউন হয়ে গেছে এখন। দ্য সেকুলার যখন আমরা ব্যবহার করবো, এটা নাউন। এবং এখানে দ্য সেকুলার বলতে এখানে হচ্ছে যে মানে বোঝানো হবে যে একটা এপিস্টেমিক ক্যাটাগরি। একটা এপিস্টেমিক ক্যাটাগরি মানে হচ্ছে যে যা দিয়ে আমরা চিন্তা করি। বর্তমান যুগে আমরা হচ্ছে যে যা যা দিয়ে আমরা চিন্তা করি এবং যা আছে, হ্যাঁ, যা আছে, এটাকে বলা হচ্ছে দ্য সেকুলার। দ্য সেকুলার আমাদের একটা চিন্তা পদ্ধতি হচ্ছে দ্য সেকুলার, এবং এটা একটা কন্ডিশন। এটাকে আমরা অন্য ইংলিশে বলতে পারবো যে সেকুলারিটি। দ্য সেকুলার মানে হচ্ছে সেকুলারিটি। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা একটা কন্ডিশন। যেমন বলা হয় যে দ্য পোস্ট মডার্ন কন্ডিশন, একটা বই আছে। তো এটা হচ্ছে দ্য সেকুলার মানে হচ্ছে দ্য সেকুলার কন্ডিশন, এখানে এটা বলা হচ্ছে আর কি। তো এটাকে আমরা একটা এপিস্টেমিক ক্যাটাগরি হিসেবে সেটা হচ্ছে দেখবো যে এটার মধ্য দিয়ে আমরা চিন্তা করি, বেশ কিছু জিনিস আমরা বুঝি। এবং এই যে অংশ, এটা হলো দ্য সেকুলার। হ্যাঁ, এটাকে আমরা একটা এপিস্টেমিক, এপিস্টেমিক মানে হচ্ছে যে একটা জ্ঞান তত্ত্বীয়, একটা হচ্ছে যে একটা জ্ঞানমূলক একটা ক্যাটাগরি যেটা দিয়ে আমরা কোনো কিছু বুঝি। তো এটা হলো দ্য সেকুলার। এবং এখানে কয়েকটা প্রবন্ধ আছে, এবং হচ্ছে যেমন বলা হচ্ছে হোয়াট মাইট অ্যান অ্যানথ্রোপোলজি অফ সেকুলারিজম লুক লাইক, থিঙ্কিং অ্যাবাউট এজেন্সি অ্যান্ড পেইন, রিফ্লেকশনস অন ক্রুয়েলটি অ্যান্ড টর্চার। তার মানে ক্রুয়েলটি এবং টর্চার সম্পর্কে আমাদের যে ভাবনাগুলা, এই ভাবনাগুলা সেটা হচ্ছে আমরা সেকুলার এই যে ক্যাটাগরি, এটা লেন্স দিয়ে দেখি, এবং যদি দেখি তাহলে কি দাঁড়ায়। আর যখন সেটা হচ্ছে সেকুলার এই যে কন্ডিশন, এটার আবির্ভাব যখন হয় নাই, বা এটা ছাড়া যখন আমরা সেটা হচ্ছে যে ক্রুয়েলটি অথবা টর্চার এই যে কনসেপ্টগুলা, এই কনসেপ্টগুলা যখন আমরা দেখি, তখন কি দাঁড়ায়। তারপরে এজেন্সি এবং পেইন নিয়ে একটা চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার। সেটা হচ্ছে তাহলে এই যে এজেন্সির ধারণাটা, এজেন্সির ধারণাটা প্রি মডার্ন পিরিয়ডে কেমন ছিল, মেডিয়েভাল পিরিয়ডে কেমন ছিল, এবং এই যে মডার্নিটি বা যেটাকে আমরা হচ্ছে যে সেকুলার মানে হচ্ছে এইজ বলি, হ্যাঁ, চার্লস টেলরের কথা মতো। তো এখানে এজেন্সির ধারণাটা, পেইনের ধারণাটা প্রি মডার্ন পিরিয়ডে মেডিয়েভাল ইউরোপে কেমন ছিল, আর এখন আমরা পেইন এবং এজেন্সির ধারণাটার কিভাবে ট্রান্সফরমেশন ঘটলো, এটা তিনি মানে হচ্ছে আমাদের বোঝানোর চেষ্টা করবেন। আর যে একদম সেটা হচ্ছে ফার্স্ট যে চ্যাপ্টার, ইন্ট্রোডাকশন ছাড়া, সেই চ্যাপ্টারের মধ্যে তিনি সেটা হচ্ছে যে সেকুলারিজমের যে ঠিকুজি, এক ধরনের যেটাকে আমরা জিনিওলজি বলি, এটার একটা বিস্তারিত তিনি আলোচনা করবেন এই বইটার মধ্যে। এবং এটা হচ্ছে সেকুলার নামক চ্যাপ্টারের ভিতরে এই বিষয়গুলো আছে। তো আমি একটু যেটা বলতে চাই, আর এটা হলো যে সেকুলারিজম, আমি একটু দ্রুত বলার চেষ্টা করি। সেকুলারিজম এটা হচ্ছে একটা পলিটিক্যাল প্রজেক্ট, এবং এটা একটা হচ্ছে যে একটা গভর্নমেন্টাল, এটা হচ্ছে যে একটা একটা টেকনিক। হ্যাঁ, এবং এটা একটা ডক্ট্রিন, গভর্নমেন্টাল ডক্ট্রিন এবং পলিটিক্যাল প্রজেক্ট সেকুলারিজম। তাহলে খুবই খেয়াল করার একটা বিষয় যেটা, সেটা হচ্ছে সেকুলার এবং সেকুলারিজম কিন্তু আলাদা বিষয়, আবার তারা ইন্টারডিপেন্ডেন্টও। একই সাথে আলাদা, আবার একই সাথে ইন্টারডিপেন্ডেন্ট। এবং এটা একটা ব্যাপার যে সেকুলারিজমের আগের যে পরিস্থিতি, ওটা কিন্তু রিলিজিয়ন না বা রিলিজিয়াস না, এটা হচ্ছে সেকুলার কন্ডিশন। প্রথমে সেকুলার কন্ডিশন, তারপরে হচ্ছে সেটা হচ্ছে সেকুলারিজম। তার মানে হচ্ছে সেকুলারিজম ইজ পার্ট অফ দ্য সেকুলার,
এভাবে তিনি এই জিনিসটা আমাদের সামনে উপস্থাপন করবেন। তাহলে সেকুলার হচ্ছে যে একটা ইপিস্টেমিক ক্যাটাগরি, আর সেকুলারিজম হচ্ছে একটা পলিটিক্যাল ডক্ট্রিন এবং একটা হচ্ছে যে একটা গভর্নমেন্টাল একটা প্রজেক্ট, মানে শাসন একটা পদ্ধতি এবং হচ্ছে যে একটা রাজনৈতিক প্রকল্প, যেটা একটা হেজিমনিক প্রকল্প। এখন আমরা এটার বাইরে যে চিন্তাই করতে পারি না। যেটা হেজিমনিক হয় মানে সেইটা এমনভাবে আমাদের মনের ভেতরে থাকে, এমনভাবে আমাদের চিন্তার ভেতরে থাকে যে ওইটাকে অদৃশ্য মনে হয় আমাদের কাছে, এবং ওইটার উপস্থিতি প্রায় হচ্ছে যে আমরা টের পাই না, কিন্তু ওইটা দিয়ে আমরা চলি এবং ওইটা দিয়ে আমরা ভাবি। সুতরাং সেকুলারিজম যেটা মানে হচ্ছে তিনি এখানে আলোচনা করবেন, এটা হচ্ছে একটা হেজিমনিক প্রজেক্ট এবং একটা পলিটিক্যাল প্রজেক্ট হিসেবে তিনি এখানে আলোচনা করবেন। আর লাস্টের যেটা চ্যাপ্টার, এটা হচ্ছে সেকুলারাইজেশন। এখানে তিনি একটা কেস স্টাডি করবেন যে এই যে সেকুলারায়ন যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিভাবে ইজিপ্টে কাজ করছে, হ্যাঁ, কিভাবে রিকনফিগারেশন অফ ল অ্যান্ড এথিক্স, আইনের ধারণা এবং এথিক্সের ধারণাগুলা কিভাবে সেকুলারাইজেশনের ফলে সেটা হচ্ছে ইজিপ্ট নামক রাষ্ট্রে চেঞ্জ হয়েছে, এইটার আলোচনা তিনি শেষে করবেন। এবং এখানে যে 3টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টারের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রায় সেটা হচ্ছে যে লাইনটা বা যে শব্দটা বারবার আসবে সেটা নাম হচ্ছে নেশন স্টেট, জাতিরাষ্ট্র। জাতিরাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ, যে সেকুলারিজমের সেটা হচ্ছে যে একটা লক্ষ্য হচ্ছে সেটা হচ্ছে জাতিরাষ্ট্র গঠন করা, অথবা আমরা এই যে মডার্নিটি যেটাকে বলি, মডার্নিটির একটা লক্ষ্য হচ্ছে যে সেকুলারিজম, এবং সেকুলারিজমের একটা লক্ষ্য হচ্ছে জাতিরাষ্ট্র গঠন করা। সেকুলারিজম মানে হচ্ছে যে একটা এই যে স্টেট বিল্ডিং প্রজেক্ট, একটা রাষ্ট্র বিনির্মাণ একটা প্রকল্প হচ্ছে সেকুলারিজম। তো এই বিষয়গুলো নিয়ে এখানে তিনি আলোচনা করতেন। এটা হচ্ছে প্রাথমিক কিছু কথা এই বইটা সম্পর্কে। আর তাল্লাসাদের পদ্ধতি নিয়ে আমাদের জানা থাকতে একটু যদি আমরা জানতে পারি এটা ভালো হয়, যে এই পুরো বইটার মধ্যে তাল্লাহ সাদ কোন পদ্ধতিতে আলোচনা করছেন। তার পদ্ধতিটা হচ্ছে এরকম যে তিনি হচ্ছেন যে পদ্ধতিতে আলোচনা করেন, এই পদ্ধতিকে এক কথায় যদি আমরা বলতে চাই, এটা একটা পোস্ট স্ট্রাকচারালিস্ট পদ্ধতি, উত্তর কাঠামোবাদী পদ্ধতি। এখন এই পদ্ধতি নিয়ে সামান্য মানে কিছু কথা বলবো, তার আগে আরো কিছু শব্দ আমরা একটু বলবো। এবং তিনি যখন কোনো কিছু ব্যাখ্যা করবেন, এই ব্যাখ্যার পদ্ধতি হবে জিনিওলজিক্যাল পদ্ধতি। এবং তিনি যখন কোনো একটা কনসেপ্ট আলোচনা করবেন, এই কনসেপ্টের পদ্ধতি হবে নন এসেনশিয়ালিস্ট। তাহলে কয়েকটা শব্দ আমরা বললাম, একটাকে বলা হলো যে পোস্ট স্ট্রাকচারালিস্ট পদ্ধতি, এবং এই পোস্ট স্ট্রাকচারালিজমের মধ্যেই বাকি শব্দগুলো পড়ে। যেমন আমি বললাম নন এসেনশিয়ালিস্ট পদ্ধতি, এটা তিনি ব্যবহার করবেন, এবং তিনি জিনিওলজিক্যাল যে পদ্ধতি এটা ব্যবহার করবেন। তিনি এই বইয়ের মধ্যে কোনো সেকুলারিজম অথবা সেকুলারের কোনো হিস্ট্রি আলোচনা করবেন না, সোশিওলজিক্যাল হিস্ট্রি অফ সেকুলার, এটা না এখানকার আলোচ্য বিষয়, অথবা তিনি কোনো একটা আইডিয়ার হিস্ট্রি এখানে আলোচনা করবেন না। বরঞ্চ তিনি সেকুলার বা সেকুলারিজমের পেছনে যে অ্যাসাম্পশনগুলো থাকে, এপিস্টেমোলজিক্যাল অ্যাসাম্পশন, সেগুলো তিনি এই বইয়ের মধ্যে আলোচনা করবেন আর কি। তো এখন পোস্ট স্ট্রাকচারালিজমের যে পদ্ধতি, এই পদ্ধতিটা হচ্ছে যে এই পদ্ধতিতে সাধারণত বাইনারিকে অস্বীকার করে এবং বাইনারিকে ভেঙে দেয়। এখানে প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা দেখতে পাবো যে এই পদ্ধতি তিনি অবলম্বন করেছেন। তিনি কিন্তু কখনোই রিলিজিয়নের বিপরীত হিসেবে সেটা হচ্ছে সেকুলারিজমকে উপস্থাপন করবেন না, এবং তিনি কখনো বলবেন না যে মিথের বিপরীত হচ্ছে সে হচ্ছে হিস্ট্রি, অথবা তিনি কখনো বলবেন না যে রিজনের বিপরীত হচ্ছে ইমাজিনেশন। তিনি কখনো বলবেন না যে যা কিছু পবিত্র স্যাক্রিড এটার বিপরীত হচ্ছে যে যা কিছু মামুলি প্রফেন। এভাবে তিনি সেটা হচ্ছে কোনো একটা জিনিসকে বাইনারি সেটিং এর মধ্যে তিনি দেখবেন না, বরঞ্চ এই বাইনারিটাকে ভেঙে দিবেন তিনি, এবং ভেঙে দিয়ে তিনি একটার মধ্যে আরেকটা আছে, আরেকটার মধ্যে আরেকটা আছে, এবং দুইটা সেটা হচ্ছে দুইটার কিছু অভিন্ন জায়গা আছে, এরকম করে তিনি আলোচনাগুলো করবেন আর কি। এবং তিনি কিন্তু কোনো ভ্যালু জাজমেন্ট দেন না তার আলোচনার ভেতরে যে এটা ভালো এটা খারাপ। তিনি কখনো বলবেন না যে রিজন ভালো নাকি ইমাজিনেশন ভালো, তিনি কখনো বলবেন না হিস্ট্রি ভালো নাকি ফিকশন ভালো, এইভাবে বলবেন না। বরঞ্চ তিনি এক্সপ্লোরেশন করবেন আইডিয়াকে, কোন একটা আইডিয়ার এক্সপ্লোরেশন তিনি ঘটাবেন। আর তিনি যখন চিন্তা করেন, তার চিন্তার একটা পদ্ধতি হচ্ছে তিনি ক্যাটেগরি করে চিন্তা করেন, তিনি কনসেপচুয়ালাইজ করেন ক্যাটেগরি। যেমন তার কাছে রিলিজিয়ন একটা ক্যাটেগরি, তার কাছে এক্সপিরিয়েন্স একটা ক্যাটেগরি, তার কাছে এক্সপেরিমেন্ট একটা ক্যাটেগরি, মিথ একটা ক্যাটেগরি, তারপর হচ্ছে পোয়েটিক সেন্সিবিলিটি, কাব্যিক যে অনুভব বা কাব্যিক যে সংবেদন, এটা একটা ক্যাটেগরি, হ্যাঁ, হিউম্যান একটা ক্যাটেগরি, রাইটস একটা ক্যাটেগরি, ফ্যামিলি একটা ক্যাটেগরি তার কাছে, এবং হচ্ছে নেশন স্টেট এটা একটা ক্যাটেগরি, ন্যাশনালিজম একটা ক্যাটেগরি, ইসলামিজম একটা ক্যাটেগরি। হ্যাঁ, তাহলে তিনি যখন কোনো চিন্তা করবেন বা তিনি যখন কথা বলবেন, তখন কিন্তু এই ক্যাটেগরির এক ধরনের এক্সপ্লোরেশন, এবং এই ক্যাটেগরির সাথে আরেকটা ক্যাটেগরির সম্পর্ক, যে সম্পর্ক সবসময় বৈপরীত্যমূলক না, আবার যে সম্পর্ক সবসময় লিনিয়ারও না, যে সম্পর্কগুলোর ভেতরে মাল্টি লেয়ার্ড একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারগুলোকে তিনি সাধারণত তুলে নিয়ে আসবেন। আর নন এসেনশিয়ালিস্ট পদ্ধতি, হ্যাঁ, ওটাকে আমরা বললাম পোস্ট স্ট্রাকচারালিস্ট পদ্ধতি, যে বাইনারিকে তিনি ভেঙে দেন, সাধারণত নন বাইনারি ওয়েতে তিনি দেখেন, প্রধানত তিনি দেখেন। আবার আরেকটা পদ্ধতি হচ্ছে যে তিনি এখানে যে আলোচনা করবেন এটাকে জিনিওলজিক্যাল মেথড, তিনি সরাসরি তিনি বলবেন ওই চ্যাপ্টারটাতে, চ্যাপ্টার 1-এই তিনি বলবেন সেটা হচ্ছে যে আমার যে ইন্টারেস্ট সেটা হচ্ছে জিনিওলজিক্যাল পদ্ধতিতে ইন্টারেস্ট। তাহলে জিনিওলজি কি? জিনিওলজি মানে কোনো হিস্ট্রি না সরাসরি। জিনিওলজি মানে হচ্ছে যে এক ধরনের হচ্ছে যে
কোনো একটা কনসেপ্ট কিভাবে মানে হচ্ছে ডেভেলপ করলো, কোনো একটা কনসেপ্ট কিভাবে ডেভেলপ করলো, এবং কোনো একটা কনসেপ্টের সাথে বর্তমানের সম্পর্ক কি, এবং কোনো একটা কনসেপ্টের মধ্যে হিডেন অ্যাজাম্পশন কি কি আছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে বর্তমানে ওই কনসেপ্টটার অর্থ কি দাঁড়াচ্ছে, অতীতে বিভিন্ন সময় কি কি ছিল কনসেপ্টটা, তাই তো? তাহলে মানে হচ্ছে নন লিনিয়ার উপায়ে সেটা হচ্ছে কোনো কনসেপ্টটাকে আলোচনা করা, এটাকেই বলা হবে জিনিওলজিক্যাল পদ্ধতি। এবং জিনিওলজিক্যাল পদ্ধতির মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রেজেন্ট, বর্তমানটা, এবং বর্তমানটাকে খুঁড়ে খুঁড়ে তিনি অতীতে সেটা হচ্ছে কোনো একটা, সেটা হচ্ছে যে ক্যাটাগরির অর্থ কী ছিল, সেই ক্যাটাগরির বিবর্তন কিভাবে ঘটলো, সেই ক্যাটাগরির অর্থটা উৎপাদনের ক্ষেত্রে কোনো ইনস্টিটিউশনের ভূমিকা কেমন ছিল, অথবা ওই সময়কার সোশ্যাল ইন্টেলেকচুয়াল যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা ওই ক্যাটাগরিকে সেটা হচ্ছে জন্ম দিতে কি ভূমিকা পালন করেছে, তাই তো? এই সমস্ত বিষয়গুলোকে সেটা হচ্ছে তিনি সামনে তুলে নিয়ে আসেন। তো এটাকে বলা হবে জিনিওলজিক্যাল পদ্ধতি। এই পদ্ধতি প্রথম মানে হচ্ছে এই পদ্ধতি নিয়ে আলোচনা করানো হচ্ছে ফ্রেডরিক নিচে যেটাকে বলি বা নিশ্চে বলি আমরা। তো আরেকজন পরবর্তীতে আলোচনা করছেন হচ্ছে যে মিশেল ফুকো, এই পদ্ধতিতে আলোচনা তার, হ্যাঁ? আচ্ছা, এটা হলো জিনিওলজিক্যাল পদ্ধতি। এটা যে কেউ একটু যদি খোঁজ করে তাহলে জিনিওলজিক্যাল পদ্ধতি বলতে কি বোঝায় এটা আমরা খুব সহজেই বুঝে নিতে পারবো। আরেকটা পদ্ধতি যেটাকে আমরা বলছি যে নন এসেনশিয়ালিস্ট পদ্ধতি। নন এসেনশিয়ালিস্ট, এসেনশিয়াল, এসেন্স, ইংলিশে এসেন্স যেটাকে বলা হয় সেটা হচ্ছে নির্যাস বা সার আমরা বলি আর কি, সার, হ্যাঁ? তো এটা থেকে আসছে এসেনশিয়াল, এটা থেকে আসছে এসেনশিয়ালি, হ্যাঁ? তো এখান থেকে আসছে যে নন এসেনশিয়ালিজম, তার মানে হচ্ছে নির্যাসবাদী হবেন না তিনি। সেটা হচ্ছে যে একজন মানুষ একটা মানে হচ্ছে যে কোনো একক কোনো একটা বৈশিষ্ট্য দিয়ে তিনি সামগ্রিক জনগোষ্ঠীর কোনো বৈশিষ্ট্য নির্ধারণ করবেন না, তিনি জেনারেলাইজেশন করবেন না, তিনি স্টেরিওটাইপিং করবেন না, হ্যাঁ? যে কালো মানুষরা এমন হয়, নোয়াখালীর মানুষগুলো এমন হয়, হ্যাঁ, যে তারা না খেয়ে সেটা খাওয়ার পরপরই চলে যায়, তাই তো? এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য তিনি নোয়াখালীর সব মানুষের উপর আরোপ করবেন না, তাই তো? যে মুসলমানরা এরকম হয়, হ্যাঁ, মুসলমানরা মানেই সন্ত্রাসী, তার মানে এটা স্টেরিওটাইপিং করলাম আমরা, হ্যাঁ? তাহলে এই যে পদ্ধতি, এটাকে বলা হবে এসেনশিয়ালিস্ট পদ্ধতি। আর তিনি এই এসেনশিয়ালিস্ট পদ্ধতি পছন্দ করেন না, তিনি এই পদ্ধতিতে কাজ করেন না। তিনি যে পদ্ধতিতে কাজ করবেন ওটার নাম হচ্ছে নন এসেনশিয়ালিস্ট পদ্ধতি। মানে হচ্ছে যে কাউকে কোনো একক বৈশিষ্ট্যে চিহ্নিত করে সবাইকে সেই বৈশিষ্ট্যের মধ্যে সেটা হচ্ছে যে রেখে তারপর আলোচনা করা। এই পদ্ধতি তিনি আলোচনা করবেন না, তাই তো? তাহলে এগুলো হচ্ছে তার সেটা হচ্ছে আলোচনার পদ্ধতিগত কিছু বিষয়। এবং আরেকটা বিষয়, তিনি পাওয়ারফুল প্রশ্ন করবেন, হ্যাঁ? এখানে আমরা প্রত্যেক জায়গায় প্রত্যেক এসের মধ্যে আমরা প্রশ্ন দেখতে পাবো। যখন তিনি হিউম্যান রাইটস নিয়ে কথা বলবেন, তিনি একদম প্রথমেই প্রশ্ন করবে হিউম্যান রাইটস, কোন হিউম্যানের রাইটস নিয়ে কথা বলতেছে, হুইচ হিউম্যান, হ্যাঁ? দ্য হিউম্যান ইন দ্য হিউম্যান রাইটস তিনি কথা বলবেন, হিউম্যান ইন দ্য হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস এর মধ্যে হিউম্যান বলতে কোন হিউম্যানকে বোঝানো হচ্ছে, তাই তো? তাহলে এইভাবে একটা প্রশ্ন তিনি কিন্তু ছুড়ে দিবেন আর কি, হ্যাঁ? তাহলে তার একটা বড় কাজ হচ্ছে যে তিনি প্রশ্ন করেন, হ্যাঁ, প্রশ্ন করে তারপরে সেই উত্তর সন্ধান করেন। তবে আরেকটা বিষয় তার পদ্ধতির দিক থেকে মনে রাখতে হবে যে প্রশ্নের উত্তর খোঁজা তার জন্য জরুরি না, বরঞ্চ প্রশ্ন করা নিজেই একটা কাজ। প্রশ্ন করা নিজে একটা কাজ। প্রশ্ন করা কোনো একটা আইডিয়ার ভেতরে যদি কোনো ফাটল থাকে বা সমস্যা থাকে, সেই সমস্যাটা দেখিয়ে দেওয়ার কাজ। তিনি কোনো ডাক্তারি ভূমিকা অবলম্বন মানে হচ্ছে যে তিনি ভূমিকা নেবেন না, বরঞ্চ তিনি ডায়াগনস্টিক সেন্টারে একটা ভূমিকা নেবেন, হ্যাঁ? তিনি কোনো নিদান অনেক সময় দিবেন না, বরঞ্চ তিনি একটা সেটা হচ্ছে যে এক্সপ্লোর করবেন, হ্যাঁ? কোনো একটা আইডিয়ার ভেতরে যদি কোনো খুঁত থাকে, ওটার ভেতরে যদি কোনো খামতি থাকে, ওই আইডিয়াটা যদি কোনো কিছু চাপায় রাখে, অথবা ওই আইডিয়াটা যদি কোনো কিছু লুকায়, তাহলে সেই সব প্রসঙ্গগুলো তিনি আমাদের সামনে তুলে ধরবেন। কোনো আইডিয়ার ভেতরে যদি সেটা হচ্ছে যে ডেফিনেশনাল কোনো প্রবলেম থাকে, সংজ্ঞাগত কোনো প্রবলেম থাকে, অথবা সংজ্ঞাগত অপর কোনো সম্ভাবনা থাকে, অথবা যে আলোচনা অন্য লেন্সে করা যায় এই লেন্সে না করে, তো এই প্রসঙ্গগুলোকে তিনি সবসময় সামনে রাখবেন। সুতরাং তার আরেকটা পদ্ধতি হচ্ছে যে পাওয়ারফুল কোয়েশ্চেন করা, হ্যাঁ? তো এই পদ্ধতিতে তিনি তার আলোচনাগুলো আগাবেন। তো এখন সেটা হচ্ছে এটা হলো দ্বিতীয় যেটা গেল আমাদের, সেটা হচ্ছে পদ্ধতিগত তার প্রশ্ন। এখন আমরা সেটা হচ্ছে বোঝার চেষ্টা করব যে তিনি সেকুলারিজম এইসব বলতে আসলে কি বোঝাতে চাচ্ছেন আরকি। তো প্রথমেই যেটা বলব, তবে এই বইয়ের মাঝে, মাঝে তিনি সেকুলার এবং সেকুলারিজম এই ২ টাকে এক অর্থেও ব্যবহার করছেন। তিনি প্রথমে বলে নিছেন যে আপনারা বুঝে রেখেন যে দা সেকুলার বলতে আমি কিন্তু সেটা হচ্ছে যে বুঝাই হচ্ছে কয়েকটা জিনিস। একটা হচ্ছে যে আমি বুঝাই হচ্ছে বিহেভিয়ার, সেটা হচ্ছে যে আমি বুঝাই নলেজ, এবং আমি বুঝাই সেন্সিবিলিটি। একটা বিশেষ ধরনের আচরণ, বিশেষ ধরনের জ্ঞান এবং বিশেষ ধরনের সেন্সিবিলিটি যখন একত্রিত হয়, হ্যাঁ? একটা মডার্ন ন্যাশন স্টেটের ভেতরে, একটা মডার্নিটির মধ্যে, মানুষের সমাজের ভেতরে, সেটাকে আমরা সেকুলার বলি আরকি। দা সেকুলার তিনি কিন্তু ইউজ করবেন টার্মটা, এটা হচ্ছে দা সেকুলার, হ্যাঁ? তো এখন এই যে দা সেকুলার, এবং আরেকটা কথা যেটা সেটা হচ্ছে দা সেকুলার এবং সেকুলারিজম প্রায়শই তিনি মানে হচ্ছে যে অনেক সময় দা সেকুলার নিয়ে তিনি যখন কথা বলবেন, তখন তিনি আবার সেকুলারিজম নিয়েও কথা বলবেন, হ্যাঁ? এমন তিনি করবেন না কখনো যে একটা ক্যাটেগরি নিয়ে আলোচনা করতে যেয়ে তিনি ওই কটা ক্যাটেগরির মধ্যেই বন্দী থাকবেন, তা না। তিনি বরঞ্চ আরো মানে হচ্ছে সংশ্লিষ্ট যে ক্যাটেগরি, ডিরাইভেটিভ যে ক্যাটেগরিগুলো আছে, সেকুলার থেকে সেকুলারিজম, সেকুলারিজম থেকে সেকুলারাইজেশন, এই শব্দগুলো তিনি মিক্সড করে মিশ্রিত অবস্থায় তিনি বিভিন্ন সময় ব্যবহার করবেন আরকি। তো এখন তিনি বলবেন যে এই যে
সেটা হচ্ছে যে সেকুলারিজম যেটা, সেকুলারিজম আমাদের ভাবাভাবির যে জগৎ বা সেকুলারের যে আইডিয়াটা, আমাদের যে ভাবাভাবির যে জগৎ, এটাকে ব্যাপকভাবে পরিবর্তন করে ফেলছে এবং যেটা আগে ছিল না। বিশেষত ৩ টা ক্ষেত্রে এই পরিবর্তনটা একদম খুবই লক্ষ্যযোগ্য। একটা হচ্ছে রিলিজিয়নের ধারণার ক্ষেত্রে, একটা হচ্ছে এথিক্সের ধারণার ক্ষেত্রে এবং আরেকটা হচ্ছে পলিটিক্সের ধারণার ক্ষেত্রে। এই ৩ টা ক্ষেত্রে সেটা হচ্ছে এমন কিছু মানে হচ্ছে যে কনসেপশন, এমন কিছু আইডিয়া সেকুলারিজম জন্ম দিছে, যেটা আগে সরাসরি ছিল না। হ্যাঁ? তো এইভাবে তিনি বলবেন এবং সেটা হচ্ছে যে তিনি বলবেন, তাল্লাসাদ বলবেন যে রিলিজিয়ন নামক যে ক্যাটেগরিটা, এটা আসলে সেকুলারিজমের আবিষ্কার। ইনভেনশন অফ সেকুলারিজম। কখন রিলিজিয়ন, সেটা হচ্ছে যে একটা রিলিজিয়ন কেমন হবে, তারপর হচ্ছে যে রিলিজিয়নের সংজ্ঞা কি, হ্যাঁ? অথবা ধরা যাক মানে হচ্ছে কোনটা রিলিজিয়ন এবং কোনটা রিলিজিয়ন না, কোনটা রিলিজিয়ন, কোনটা কালচার। এই যে সংজ্ঞাগত কাজ, এই কাজটা সাধারণত সেকুলারিজম করে থাকে। ওই যে আমরা অনেক সময় শুনে থাকি না যে সেকুলারিজম হচ্ছে যে একটা সেপারেশন ঘটায় রাষ্ট্রের সাথে ধর্মের, তাহলে পলিটিক্সের সাথে সেটা হচ্ছে রিলিজিয়নের যে সেপারেশন ঘটায়। তাহলে এই যে সেপারেশন আসলে তাল্লাসাদ বলবেন যে সেপারেশনের চেয়ে সেকুলারিজম যেটা করে সেটা হচ্ছে প্রোডাকশন। একটা বিশেষ জিনিসকে সে উৎপাদন করে, যেটা আগে ছিল না। যেমন তিনি বলবেন যে সেকুলারিজম সেটা হচ্ছে রিলিজিয়নের একটা নতুন ধারণা প্রোডাকশন করবেন, নতুন একটা ধারণা প্রডিউস করবেন এবং তিনি বলবেন যে এই যে সেকুলারিজম অনেকগুলো বাইনারির মাধ্যমে কাজ করে এবং সেকুলারিজম অনেকগুলো বাইনারি প্রডিউস করে, অনেকগুলো বাইনারি সেটা হচ্ছে জন্ম দেয়, অনেকগুলো বাইনারি জন্ম দিবে, সেটা হচ্ছে সেকুলারিজম। যে বাইনারিগুলা সেটা হচ্ছে যে আগে ওইভাবে ছিল না, যে বাইনারিগুলো আগে ছিল না। যেমন একটা বাইনারি হচ্ছে ল এবং হচ্ছে এথিক্স বা ল এবং মরালিটি। এই বাইনারি একটা মডার্ন ফেনোমেনন। আগে কখনোই ল এবং মরালিটি আলাদা ছিল না। যেমন প্রি মডার্ন পিরিয়ডে মেডিয়েভাল ইসলাম এবং মেডিয়েভাল যে খ্রিস্টান, হ্যাঁ? মেডিয়েভাল ইসলাম না মানে ইসলামের সময় ও মেডিয়েভাল খ্রিস্টানিটিতে ল এবং মরালিটি এটা আলাদা ছিল না। এবং ল যা মরালিটিও সেটা হচ্ছে তাই ছিল। এবং আমাদের যে ফিকহ শাস্ত্রের মধ্যে কিন্তু দেখা যায় যে নামাজের যে আলোচনা ওটা একটা লর আলোচনা। হ্যাঁ? এবং একই সাথে এটা মরালিটিরও আলোচনা। হ্যাঁ? সম্পত্তির আলোচনা শুধু লর আলোচনা না, এটা মরালিটির আলোচনা এবং সেটা হচ্ছে যে ওই দেখা যায় পবিত্রতা সংক্রান্ত আলোচনাও সেটা হচ্ছে এটা একটা ফিকহ শাস্ত্রীয় আলোচনার মধ্যে পড়তেছে। মানে ল এবং মরালিটি এটা আলাদা কোনো ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা প্রি মডার্ন পিরিয়ডে দেখি নাই। কিন্তু সেকুলারিজম এই যে একটা সেটা হচ্ছে বাইনারি প্রোডাকশন, এই প্রোডাকশনটা করবে। ল এবং মরালিটির মধ্যে সে পার্থক্য করবে। সে বলবে ল হচ্ছে স্টেটের ব্যাপার এবং মরালিটি হচ্ছে আসলে পার্সোনাল ব্যাপার। হ্যাঁ? ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ? অথবা একটা গোষ্ঠীর ব্যাপার। প্রধানত ব্যক্তিগত। প্রাইভেট মরালিটি আর স্টেট ল এভাবে একটা ডেফিনিশন এবং এভাবে একটা সেটা হচ্ছে পার্থক্য করবেন। তারপরে সেটা হচ্ছে যে তিনি বলবেন হচ্ছে যে একটা হচ্ছে মিথ এবং একটা হলো হিস্ট্রি। একটা মিথ অথবা একটা ফিকশন এভাবে তিনি বলবেন। মিথ একটা, ইমাজিনেশন মিথ একটা, রিজন একটা। ইমাজিনেশন একটা, তারপরে হচ্ছে যে কি বলা হয়েছে রিজন একটা। এভাবে ভাগ করে। একটা জিনিস হলো সুপারন্যাচারাল, আরেকটা হচ্ছে যে ন্যাচারাল। একটা হচ্ছে সোসাইটি, আরেকটা হচ্ছে নেচার। একটা হচ্ছে নেচার, আরেকটা হচ্ছে কালচার। এই যে ভাগগুলা, এই যে বাইনারি প্রোডাকশন, এই প্রোডাকশনটা হচ্ছে সেটা হচ্ছে সেকুলারিজমের একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাজ। এভাবে সে ভেঙে সেটা হচ্ছে কথাবার্তা সে বলবে। কিন্তু এই যে রিলিজিয়ন এবং সেকুলারিজম, এই যে আমরা বলতেছি না যে ধর্ম এবং সেকুলারিজম, এই যে আলাপটা এটাও একটা সেকুলার ঘটনা। আমরা যখন রিলিজিয়ন শব্দটা বলবো এবং সেকুলার শব্দটা বলবো, এই যে পার্থক্যকরণের যে ঘটনাটা, এটাও একটা সেটা হচ্ছে সেকুলারিজমের একটা ঘটনা হবে আরকি। হ্যাঁ? কারণ হচ্ছে যে আমরা যেমন মানে ইসলামে বলে থাকি দিন আর দুনিয়া ব্যাপারটা যখন আলাদা, এই যে আমরা আলাদা করে বলতেছি, এটা একটা সেকুলার সেটা হচ্ছে টেনডেন্সি। তাহলে সেকুলারিজম এই ভাগগুলো করে আলোচনা করে এবং সেকুলারিজমের যে লক্ষ্যটা, এটা একটা অন্যতম লক্ষ্য হচ্ছে নেশন স্টেট। নেশন স্টেট এবং নেশন স্টেট হচ্ছে মানে যে আকীদাটাকে ব্যবহার করে আরকি রাষ্ট্র পরিচালনা করবার ক্ষেত্রে, এটা হচ্ছে সেকুলারিজম। এবং নেশন স্টেটের কাজও একটা এটাই যে নেশন স্টেট সবসময় ক্যাটেগরি করে যে একটাকে সে ফ্যামিলি বলবে, একটাকে সে রিলিজিয়ন বলবে, একটাকে সে সেকুলারিজম বলবে এবং এরিয়া ভাগ করে ফেলবে এবং একটাকে সে এডুকেশন সেক্টর বলবে, একটাকে সে হেলথ সেক্টর বলবে, একটাকে সে সেটা হচ্ছে যে ওয়ার সেক্টর বলবে। এভাবে সে বিভিন্ন রকম জোন এবং ক্যাটেগরিতে নানা কিছুকে ভাগ করে যাতে তার এই রেগুলেট করতে সুবিধা হয়। হ্যাঁ? তাহলে এই যে সেটা হচ্ছে যে একটা বাইনারি প্রোডাকশন এবং এই যে একটা অটোনমাস এবং এক ধরনের সার্বভৌম নানা রকম ক্যাটেগরি করে সেই ক্যাটেগরিগুলোকে নিয়ন্ত্রণ করার যে প্রচেষ্টা, এটা আমরা সেকুলারিজমের ভেতরে দেখব এবং এটা আমরা দেখব হচ্ছে নেশন স্টেটের ভেতরে। তাহলে এই যে সেকুলারিজমের যে কাজের কথা আমরা বললাম যে এটা যতটা সেপারেশন করে তার চেয়ে বেশি এটা হচ্ছে প্রোডাকশন করে। বাইনারি কতগুলা প্রোডাকশন সেটা হচ্ছে করে থাকে এবং আমি একটু লিখে রাখছিলাম যে কি বাইনারি এখানে তারা প্রোডাকশন করেছে। সেটা যদি একটু মানে হচ্ছে যে বলি তাহলে সেটা হচ্ছে যে একদম আমরা যদি মনে রাখার জন্য এটা আমাদের সুবিধা হতে পারে যে কতগুলো বাইনারি সে করে। বিশ্বাস বনাম যুক্তি।
বিলিফ এবং সেটা হচ্ছে রিজন, ধর্ম এবং বিজ্ঞান, এই যে পার্থক্য, এটা সেটা হচ্ছে সেকুলারিজম করবে। রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স এই পার্থক্য করবে। তারপর মিথ এবং লগস, এটা সে পার্থক্য করবে। ন্যাচারাল সুপার ন্যাচারাল পার্থক্য করবে। পাবলিক প্রাইভেট পার্থক্য, প্রাইভেট রিলিজন প্রাইভেট ব্যাপার, আর হচ্ছে পলিটিক্স হচ্ছে পাবলিক ব্যাপার। হ্যাঁ, তাহলে এইভাবে ভাগটা কিন্তু সেকুলারিজম করবে। এই যে পাবলিক প্রাইভেট যে ভাগটা, এটা সেকুলারিজমের একটা গুরুত্বপূর্ণ ভাগ। এবং সেটা হচ্ছে ধর্মকে, সেটা হচ্ছে প্রাইভেট সেক্টরে, সেটা হচ্ছে বা প্রাইভেট যে পরিমণ্ডল, স্ফিয়ার বলা হয় এটাকে, বা স্পেস বলা হয়, হ্যাঁ, প্রাইভেট স্পেসে ঠেলে দেওয়া, এটা সেকুলারিজমের একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে মানে হচ্ছে যে একটা ফাংশন, যে সে ধর্মকে প্রাইভেট স্ফিয়ারে সে ঠেলে দিবে, এবং পলিটিক্সকে সে কিন্তু সেটা হচ্ছে কি বলা হয় যে পাবলিক যে স্ফিয়ার, সেখানে সে নিয়ে আসবে আর কি। কিন্তু আমরা দেখবো যে পলিটিক্সে কিন্তু প্রাইভেট স্ফিয়ারে সেটা হচ্ছে যায় চলে। আল্লাহ সাহেব কিন্তু আবার প্রশ্ন করবেন, তিনি কিন্তু প্রচুর কোশ্চেন করেন। তিনি বলতেছেন যে আচ্ছা ভাই সাহেব, সেটা হচ্ছে যে আপনার বললেন ঠিক আছে রিলিজিয়নকে আমরা প্রাইভেট স্ফিয়ারে রাখবো, আর পলিটিক্সকে সেটা হচ্ছে যে পাবলিক স্ফিয়ারে রাখবো, কিন্তু পলিটিক্স যখন প্রাইভেট স্ফিয়ারে হস্তক্ষেপ করে, আমাদের ইন্টিমেট ফ্যামিলিয়াল যে রিলেশনশিপ, সেখানে যখন পলিটিক্স যখন হাত দেয়, সেখানে যখন রাষ্ট্র হাত দেয়, সেটা কি প্রশ্নবোধক হবে না? তাই তো? তিনি কিন্তু উত্তর দিবেন না, তিনি প্রশ্ন করবেন। তারপর আবার তিনি পাল্টা প্রশ্ন করবেন, আচ্ছা তাহলে পলিটিক্স একটা পাবলিক স্ফিয়ারের বিষয় হয়ে সে যদি প্রাইভেট স্ফিয়ারে হস্তক্ষেপ করতে পারে, তাহলে রিলিজিয়ন প্রাইভেট স্ফিয়ারের বিষয় হয়ে সে কেন পাবলিক স্ফিয়ারে হস্তক্ষেপ করতে পারবে না, বা পাবলিক স্ফিয়ারে ঢুকতে পারবে না? তাই তো? তাহলে এইভাবে হচ্ছে তার আলোচনার একটা পদ্ধতি। তিনি দেখাচ্ছেন যে সেকুলারিজম কিন্তু এই যে ক্যাটেগরি, এই ক্যাটেগরিটা করবেন যে একদিকে থাকবে হচ্ছে প্রাইভেট স্ফিয়ার, আরেকদিকে থাকবে হচ্ছে পাবলিক স্ফিয়ার। একদিকে থাকবে হচ্ছে যে ইমাজিনারি, আরেকদিকে থাকবে হচ্ছে রিয়াল। একদিকে থাকবে মরালিটি, আরেকদিকে থাকবে হচ্ছে ল। একদিকে থাকবে মিথ, এবং আরেকদিকে থাকবে হিস্ট্রি। হ্যাঁ, একদিকে থাকবে স্যাক্রিড, আরেকদিকে থাকবে হচ্ছে প্রোফ্যান। হ্যাঁ, তো এইভাবে অনেকগুলো ক্যাটাগরি তিনি আলোচনা করছেন, এবং তিনি কথা দিতেছেন যে সেটা হচ্ছে যে এই যে সেকুলারিজম, যে এই যে বাইনারিগুলো তৈরি করে, আমি এই বইয়ের মধ্যে কিছু বাইনারি নিয়ে আলোচনা করব। আসলে যদি আমরা চাই এই পুরো বইটাকে এই বাইনারি আলোচনার মধ্যেই রাখতে পারি, এবং তাল্লা সাবকে রিপ্রেজেন্ট করবার জন্য এটা একটা ভালো কাজ হতে পারে। হ্যাঁ, যে জাস্ট এই বাইনারিগুলো নিয়ে আলোচনা সেটা হচ্ছে করা। যেমন দেখা যাক, সেটা হচ্ছে যে তিনি বলতেছেন মিথ এবং হিস্ট্রি, এবং এই যে মিথ নিয়ে কথা বলা, এবং মিথ কোনটাকে আমরা মিথ বলে সেটা হচ্ছে সাব্যস্ত করবো। তিনি বলবেন যে মিথ ইজ দ্য প্রোডাক্ট অফ সেকুলার মাইন্ড। মিথ হচ্ছে সেকুলার মাইন্ডের একটা প্রোডাক্ট। হ্যাঁ, যেমন একটা সময় হচ্ছে যে হিস্ট্রি এবং মিথের মধ্যে কোনো পার্থক্য ছিল না। যা মিথ ওইটাই হিস্ট্রি, যা হিস্ট্রি ওইটাই মিথ, এরকম একটা পার্থক্য সেটা হচ্ছে একসাথে হয়ে গেছে। যেমন কোরআনকে একই সাথে আমরা হিস্ট্রির বই বলতে পারবো, তাই না? কোরআন বিজ্ঞানের বইও, এটা আলাদা মানে হচ্ছে সেটা হচ্ছে প্রি মডার্ন পিরিয়ডে এটাকে আমরা কখনো আলাদা করতাম না, তাই না? এটা একই সাথে লর বই, একই সাথে মরালিটির বই। এই পার্থক্যগুলো সাধারণত করা হচ্ছে মডার্ন পিরিয়ডে। এবং যখন সায়েন্টিফিক হিস্ট্রি লেখার প্রচলন হলো, সায়েন্টিফিক হিস্ট্রি, যে ঘটনাটা আমি উল্লেখ করবো এটা খুব অ্যাকুরেট হতে হবে। যখন এই যে ফ্যাকচুয়াল অ্যাকিউরেসি, হ্যাঁ, মানে ট্রু ফ্যাক্টের এক ধরনের হচ্ছে যে ব্যাপারগুলো হিস্ট্রি রচনার মধ্যে এসে পড়ল, তখন কিন্তু সেটা হচ্ছে যে মানে হিস্ট্রি আলাদা হয়ে গেল এবং মিথ থেকে। কারণ মিথের লক্ষ্য কিন্তু সেটা হচ্ছে মানে ফ্যাকচুয়াল ট্রুথ প্রেজেন্ট করা না, বরঞ্চ মিথের লক্ষ্য হচ্ছে এমন একটা পাওয়ারফুল আইডিয়া দেওয়া যেটা দিয়ে প্রভাব বিস্তার করা যাবে, এবং সেটা হচ্ছে যে একটা পাওয়ারফুল আইডিয়া স্পিরিচুয়ালিটিকে অথবা মানুষের মনকে সেটা হচ্ছে প্রভাবিত করা যাবে। হ্যাঁ, তো এবং দেখা গেল যে ওই মানে হিস্ট্রির কাজ হয়ে দাঁড়ালো ভিন্ন রকম, সেকুলার হিস্ট্রি। সেকুলার হিস্ট্রির কাজ হলো অ্যাকিউরেসি এবং ফ্যাকচুয়াল অ্যাকিউরেসি, এক ধরনের হচ্ছে তথ্যগত এক ধরনের সঠিকতা। ওটাই হলো হিস্ট্রি, ওটাই হলো সেকুলার হিস্ট্রি। এবং পরবর্তীতে যেটা হলো যে আমাদের যে সেকুলার স্টেট, অথবা যেটাকে আমরা ন্যাশনাল স্টেট বলবো, অথবা যেটাকে আমরা মডার্ন লাইফ বলবো, এই মডার্ন লাইফের একটা ইন্টিগ্রাল পার্ট, একদম একটা অনিবার্য অংশ হয়ে গেল এই সেকুলার হিস্ট্রি, তাই তো? অথচ সেটা হচ্ছে যে গল্প কথা, তারপর হচ্ছে কাহিনী, কাব্য, এগুলো সবগুলো একটা সময়ে সেটা হচ্ছে আমরা একই সাথে এটা হিস্ট্রির এক ধরনের মর্যাদা দিতাম। কারণ হচ্ছে তারা আমাদের মনের উপরে ইম্প্যাক্ট ফেলতো, তারা একটা আইডিয়া সে জীবন জগৎ সম্পর্কে আমাদের সামনে প্রেজেন্ট করতো। তাহলে এই আইডিয়াটা এটা ভেঙে যায়, সেটা হচ্ছে যে এই যে মডার্ন পিরিয়ড যেটাকে আমরা বলবো, অথবা সেকুলারিজমের যে আগমন, এই আগমনে আমরা এই বিভক্তিগুলা, এই বাইনারি প্রোডাকশনগুলা, সেটা হচ্ছে আমরা এই সেকুলার এইজ, চার্লস টেলর যে শব্দটা বলতেছেন, এই এইজের মধ্যে এই বাইনারি প্রোডাকশনগুলো আমরা দেখবো। সায়েন্স আলাদা, তারপরে রিজন আলাদা, এভাবে বলা হবে আর কি। এমনকি তিনি তালাসাদ বলতেছেন একটা জায়গায়, যেমন তিনি বলতেছেন যে ক্লাসিক্যাল যে ইসলামিক এইজ, ওইখানে কোরআনের যে ভাষা, ওইটাকে আলাদা করে পবিত্র বলে গণ্য করার দরকার হতো না, আলাদা করে পবিত্র ভাষা বলে বলবার দরকার হতো না। এই বলাটা শুরু হয়েছে আসলে মডার্ন পিরিয়ডে, এবং এই বলাটা হয়েছে একটা সেকুলার ঘটনা। কারণ সেকুলার যে ব্যাপারটা, ওরাই পবিত্র এবং অপবিত্র, সেটা হচ্ছে এই যে ভাগটা, এটা আসলে সেকুলারিজমের মানে হচ্ছে একটা ভাগ। হ্যাঁ, তাহলে এটাই আবার তিনি বলবেন যে যা কিছু একটা সময়
পবিত্র বলে গণ্য হইতো, একটা সময় অপবিত্র গণ্য হইতে পারে, আবার যেটা অপবিত্র ছিল এটা পবিত্র বলে গণ্য হইতে পারে। হ্যাঁ, এবং তিনি বলবেন যে যেমন দেখা যায় চার্চ এক সময় একটা পবিত্রতার দাবিদার ছিল, এবং চার্চের যে সম্পদ যখন হচ্ছে যে চার্চকে যখন এক ঘরে করে ফেলা হলো, তখন কিন্তু পবিত্রতার ধারণায় চেঞ্জ আসলো। এটা মাইগ্রেশন অফ দ্য হলি বলে একটা কথা আছে। হ্যাঁ, যে চার্চের যে পবিত্রতা ধারণা ওটা শেষ পর্যন্ত রাষ্ট্রের উপর আরোপ হইলো, ট্রান্সফার। হ্যাঁ, ট্রান্সফার হইলো। তো এটা তিনি বলবেন, এবং আরেকটা বলবেন যে এই যে মানে একটা পবিত্রতার ধারণা, সেটা হচ্ছে যে এটা প্রপার্টির মধ্যে চলে গেল। প্রপার্টি, স্যাক্রিড রাইট অফ টু প্রপার্টি, স্যাক্রিড রাইট টু প্রপার্টি, মানুষের সম্পদের প্রতি যে একটা অধিকার, সেই অধিকার হচ্ছে একটা পবিত্র অধিকার। তাহলে এই যে পবিত্রতার যে ধারণাটা, এটা কিন্তু সেটা হচ্ছে এই যে জন লক যেটা হলো যে প্রপার্টির রাইটের কথা তিনি বলতেছেন। তাহলে তারপর হচ্ছে মানব সত্তার পবিত্রতা, মানব সত্তা, হ্যাঁ, মানব সত্তার পবিত্রতার ধারণা, এটা কিন্তু সেকুলারিজমের একটা মানে হচ্ছে যে একটা ধারণা। যখন হচ্ছে যে গডের জায়গায় আমি মানুষকে বসায় দিব, এবং হচ্ছে যে যখন আমি হচ্ছে যে চার্চের জায়গায় রাষ্ট্রটা আমি বসায় দিব, তার মানে এটা না যে মানে গডও চলে গেল অথবা হচ্ছে চার্চও চলে গেল, ব্যাপারটা এরকম না। বরঞ্চ এক ধরনের শিফটিং ঘটলো, হ্যাঁ, এক ধরনের রিক্রাফটিং ঘটলো, এক ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট ঘটলো। কোনটা চলে গেল না, সবই থাকলো, কিন্তু এটা মাইগ্রেশন করলো। হ্যাঁ, যেমন তিনি বলবেন যে হচ্ছে এই তিনি এভাবে বলবেন যে আ উম এই একজন হচ্ছে যে হিউম্যান, একজন রাইটার, আরব একজন কবি, বিখ্যাত কবি অ্যাডোনিস। অ্যাডোনিস নামক একজন বিখ্যাত কবি আছে, এবং তিনি হচ্ছেন ঘোষিত একজন নাস্তিক এবং মডার্ন পোয়েট তিনি। তিনি বলতেছেন যে, "আমি কোনো আল্লাহ খোদায় বিশ্বাস করি না। আমার কাছে", এবং তিনি একটা দীর্ঘ কোটেশন দিছেন বইটার মধ্যে, এবং খুব সুন্দর, সুন্দর ইংরেজিতে কোটেশনটা, এবং এখানে বলা হইতেছে যে, "আমার কাছে সেটা হচ্ছে যে হিউম্যানই হচ্ছে যে সেটা হচ্ছে যে গড। আমার কাছে হচ্ছে মানুষ যে সেই হচ্ছে সবচেয়ে বড় বিবেচ্য বিষয়। আর মানুষের চেয়ে বড় কোনো কিছু আর নাই।" তো তাল্লাহ সাদ আবার এখানে বলতেছে, আচ্ছা মানুষের চেয়ে বড় কোনো কিছু নাই, এটা যদি সে বলে, তাহলে মানুষের কিন্তু এক ধরনের ডিফিকেশন ঘটলো। ডিফিকেশন মানে দেবতাকরণ। এক ধরনের হচ্ছে যে এক ধরনের ফেরেশতাকরণ। হ্যাঁ? এক ধরনের দৈবিকরণ এক ধরনের ঘটে গেল। তার মানে এই যে অ্যাথিইজম, সে যে বলল আমি কোন ধর্ম মানি না, তাহলে সে যখন মানুষের মধ্যে দেবত্ব আরোপ করলো এবং মানুষকে ডিফাই করলো, তখন কিন্তু সে আসলে একটা ধর্মের ক্যাটেগরির মধ্যেও সে একটা পড়ল। তাই তো? তাহলে এভাবে তিনি কিন্তু সেটা দেখাচ্ছেন যে পবিত্রতার যে ধারণাটা, এটা সেটা হচ্ছে অপবিত্রতার ধারণার যে বিপরীত, ব্যাপারটা এরকম না। বরঞ্চ দেখা যায় যে এইটা সেটা হচ্ছে যে একটা নতুন মাত্রায় বা নতুন জায়গায় এটা শিফট করছে। নতুন মাত্রায় বা নতুন জায়গায় শিফট করছে। তো এইভাবে তিনি সেটা হচ্ছে এই প্রসঙ্গগুলো নিয়ে আসবেন। আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে তিনি বলবেন যে সেকুলারিজম সেটা হচ্ছে সবসময় নিজেকে সেটা হচ্ছে মনে করে যে গ্রাউন্ড, এবং এইটার উপরে ভিত্তি করে থিওলজিক্যাল আইডিয়াস আর জেনারেটেড ফ্রম হিয়ার। মানে সেকুলারিজম হচ্ছে একটা গ্রাউন্ড, এবং এটা একটা বেস, যেটার মধ্যে সেটা হচ্ছে যে সমস্ত রিলিজিয়াস আইডিয়াগুলা জন্ম নেয়। যেমন আমরা বলি না যে, "তুমি আমার সাথে", সেটা হচ্ছে যে ওই যে এই কথা বলে না যে মানে সবসময় ধর্মের কথা টেনে নিয়ে আসো কেন? বলা হয় না? তার মানে কি ধর্মের কথা টেনে নিয়ে আসা, এটা হচ্ছে ধর্ম হচ্ছে একটা আউটসাইডার। এটা একটা বাইরের একটা জিনিস। আর আমরা যে কথাগুলো বলতেছি এটা হচ্ছে আসলে ইনসাইডার। সুতরাং মানে ইনট্রুশন মানে হচ্ছে যে ধর্মটা আমাদের যে সেকুলার যে পরিসরটা, এই পরিসরটা হচ্ছে মূল পরিসর, এবং এই মূল পরিসরের ভেতরে ধর্ম ইনট্রুড করতেছে, এনক্রোচ করতেছে, যে সজোরে প্রবেশ করতেছে। সে আসলে ইনসাইড না। দ্য ইনসাইড ডাজ নট হোল্ড আউটসাইড। এই লাইনটা আছে ইসের মধ্যে, এটা অন্য প্রসঙ্গে আছে। তাহলে এই ইনসাইডটা মানে হচ্ছে রিলিজিয়নকে হোল্ড করে না। হ্যাঁ? ওইটা হলো আউটসাইড। সুতরাং তুমি ধর্ম কেন টেনে নিয়ে আসতেছো? তুমি তোমার ধর্মটা বাড়ির কাছে রেখে আসো, এবং আমার সাথে তুমি কথা বলো সিটিজেন হিসেবে, সিটিজেন হিসেবে। সুতরাং সেকুলারিজম সবসময় নিজেকে একটা বেস, একটা ফাউন্ডেশন বা একটা গ্রাউন্ড হিসেবে নিজেকে উপস্থাপন করে, এবং অন্য সমস্ত কিছুই হচ্ছে যে সে হচ্ছে একটা ফলস কনশাসনেস। এই যে মানে একটা শব্দ মার্কসিস্ট ট্রেডিশনে এই ফলস কনশাসনেস শব্দটা ব্যবহার করা হয়। ফলস কনশাসনেস মানে হচ্ছে যে এক ধরনের হচ্ছে যে বাস্তবতার একটা বিকৃত উপস্থাপন, ডিস্টর্টেড ইমেজ অফ রিয়ালিটি, এটাকে বলা হয় ফলস কনশাসনেস। হ্যাঁ? যেমন তিনি বলবেন যে এটা অ্যাঙ্গেলস ব্যবহার করছেন মার্কস, এবং পরে আরো অনেকে সেটা হচ্ছে এই ফলস কনশাসনেস শব্দটাকে ব্যাখ্যা করছেন যে আমি যদি কোনো একটা নির্দিষ্ট আইডিওলজি দিয়ে সেটা হচ্ছে যে জগৎকে দেখি, তাহলে জগতের যে পূর্ণাঙ্গতা এবং জগতের যে সত্যিকার অবস্থা, সেটা হচ্ছে আমার দেখা হয় না। তাই তো? এইজন্য এটা ফলস কনশাসনেস। সুতরাং রিলিজিয়ন দিয়ে যদি আমি জগৎকে দেখি, তাহলে এটা একটা ফলস কনশাসনেস। তাহলে এই যে দাবিটা, তাহলে এই যে ট্রু কনশাসনেস এবং ফলস কনশাসনেস, এই যে সেটা হচ্ছে বাইনারি করা, হ্যাঁ? তাহলে এই বাইনারি করাটার কাজ, এই বাইনারি করণের যে কাজটা, এটা কিন্তু সেটা হচ্ছে সেকুলারিজম করবে, এবং সেকুলারিজম নিজেকে ট্রু রিয়ালিটি, সত্যিকার যে বাস্তব, সত্যিকার যে চেতনা,
হ্যাঁ, এই চেতনা আকারে হাজির করবে এবং রিলিজিয়াস যে কনসাসনেস, এটাকে সে একটা মিথ্যা চেতনা, অলিক চৈতন্য হিসেবে সে হাজির করবে। তাহলে এই যে সেটা হচ্ছে সেকুলারিজম এইভাবে কাজ করে এবং এটা ওয়াইল হাল্লাক এবং এই যে মানে তালাল আসাদের যেসব কনসেপ্টগুলো আছে, দুজন ব্যক্তি এটা আমাদেরকে আরো ভালোভাবে বুঝতে হেল্প করে। একজন হচ্ছে যে সেটা হচ্ছে সাবা মাহমুদ এবং আরেকজনের নাম হচ্ছে ওয়াইল হাল্লাক। এবং ওয়াইল হাল্লাক বলতেছেন যে তার একটা লাইন আছে এরকম যে দ্য ইম্পসিবল স্টেটে, সেটা হচ্ছে যে সেকুলার বা মানে যদি পলিটিক্যাল থিওলজির ভাষায় যদি বলা হয়, হ্যাঁ, পলিটিক্যাল থিওলজির ভাষায় যদি বলা হয়, তাহলে হচ্ছে সেকুলারিজম হচ্ছে দ্য মার্ডার অফ দ্য স্টেট, মার্ডার অফ গড বাই স্টেট, দ্য মার্ডার অফ গড বাই স্টেট, মানে রাষ্ট্র দ্বারা সেটা হচ্ছে গডকে হত্যা করা। এটাই সেটা হলো যে সেকুলারিজম। তার মানে হচ্ছে যে গড যে জায়গায় ছিল সেই জায়গাটা রাষ্ট্র মানে রাষ্ট্র সেই জায়গাটা নিয়ে নিবে, রাষ্ট্রই সিদ্ধান্ত নিবে যে কোনটা কালচার, রাষ্ট্রই সিদ্ধান্ত নেবে কোনটা সেটা হচ্ছে রিলিজন। এবং তাল্লাসাদের একটা সেটা হচ্ছে যে অন্য একটা লেখায় সেটা হচ্ছে যে তিনি বলতেছেন যে দুইটা কেসের কথা উল্লেখ করতাম, দুইটা কেস। হ্যাঁ, একটা কেস ছিল এরকম যে পাবলিক পরিসরে ক্রস ব্যবহার করা, হ্যাঁ, পাবলিক পরিসরে ক্রস ব্যবহার করার ব্যাপারটা নিয়ে। তো একজন এটার বিরোধিতা করছে যে ফরাসি সমাজে বা বোধহয় ইতালির এটা এই সমাজে তো সেটা হচ্ছে রিলিজিয়াস সিম্বল, আর সেটা হচ্ছে যে বহন করে ঘুরে বেড়ানো, এটা তো আমাদের সেকুলার সোসাইটির জন্য ঠিক না। তাই না, আমাদের সেকুলার স্টেট রিলিজিয়াস সিম্বল লোকে সেটা হচ্ছে বহন করে কেন ঘুরবে, তাই তো? তখন কোর্ট থেকে একটা রায় আসে যে না, এটা রিলিজিয়াস সিম্বল না, এটা কালচারাল সিম্বল, এটা কালচার অফ ইতালি, সম্ভবত ইতালি, মানে আচ্ছা মেবি ফার্স্ট বা হতে পারে। সেটা হচ্ছে বলতেছে যে এটা আমাদের কালচার, এটা রিলিজিয়ন না। তো আবার আরেকটা জায়গায় আরেকটা কেস, সেটা হচ্ছে হিজাবের কেস। তো ওইখানে সেটা হচ্ছে যে করা হয়েছে যে হিজাব তো সেটা হচ্ছে অধিকার আমাদের, তাহলে হিজাব আমরা কেন পড়তে পারবো না? তো কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে হিজাব হচ্ছে রিলিজিয়াস সিম্বল, ক্রস হচ্ছে কালচারাল সিম্বল, হিজাব হচ্ছে রিলিজিয়াস সিম্বল। তাহলে এই যে কোনটা কালচার এবং কোনটা রিলিজিয়ন, এইটার যে সিদ্ধান্তটা কে দিচ্ছে? এটার সিদ্ধান্ত দিচ্ছে সেকুলার স্টেট, সেকুলার ন্যাশনাল স্টেট, এই সিদ্ধান্তটা সেটা হচ্ছে দিচ্ছে। তাহলে এইভাবে সেটা হচ্ছে কোনটা সেটা হচ্ছে যে মানে রিলিজিয়ন এবং কোনটা রিলিজিয়ন না, কোনটা কালচার, এই যে এই সিদ্ধান্তটা কিন্তু শেষ পর্যন্ত সেটা হচ্ছে যে সেকুলার স্টেট দিচ্ছে, যেটার আকীদা হচ্ছে, যেটার মূল সেটা হচ্ছে যে মানে ওয়ার্ল্ড ভিশন হচ্ছে সেটা হচ্ছে সেকুলারিজম। হ্যাঁ, সেকুলারিজম কিন্তু এ পার্টিকুলার কনসেপ্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটি সেকুলারিজম। এবং ওই পার্টিকুলার কনসেপ্ট অফ দ্য ওয়ার্ল্ড যেসব সমস্যাগুলো জন্ম দেয়, সেই সমস্যাগুলোর যে সমাধান, এই সমাধানের একটা প্রক্রিয়া হচ্ছে সেকুলারিজম। তো এইভাবে তিনি সেকুলারিজমকে একটা ক্যাটাগরি হিসেবে আলোচনা করছেন যে সেকুলারিজমের ধর্মের সংজ্ঞা দেয়, সেকুলারিজম ধর্মকে ক্যাটাগরি করে, কোনটা ধর্ম না, এটা ডিফাইন করে যে কোন, এবং আরেকটা ব্যাপার করবে সেটা হচ্ছে যে তিনি বলবেন যে এবং ধর্মের কোন অংশটুকু সেটা হচ্ছে যে মানে হচ্ছে যে গ্রহণযোগ্য পাবলিক পরিসরে, এটাও সেটা হচ্ছে যে সেকুলার স্টেট বলে দেবে আর কি। এবং ধর্মের ওই অংশটাকে সে হচ্ছে যে রাষ্ট্রের ভেতরে খুবই প্রমোট করবে, দারুণভাবে প্রমোট করবে এবং সেটা হচ্ছে নানাভাবে বলবে যে অংশটা তার হচ্ছে যে লিবারাল সেকুলার যে অ্যাসামশনস, সেটার সাথে যে অংশটা কম্প্যাটেবল, যে অংশটাকে মিলবে, সেই অংশটুকুকে সেটা হচ্ছে যে সেকুলারিজম এবং সেকুলার স্টেট সেটাকে প্রমোট করবে, তাই তো? তার মানে হচ্ছে, এবং এইটাই ধর্ম, যে তুমি হচ্ছে যে খুব স্মার্টলি চলা যে ব্যাপারটা, তাই তো, শার্ট প্যান্ট পরা, তাই তো, এটা তো বা এটা জাস্ট ক্রুডলি বললাম যে সেটা হচ্ছে যে অংশটুকু সাধারণত সেকুলার লিবারাল ডেমোক্রেসির যে অ্যাসামশনগুলা, সেই অ্যাসামশনের সাথে কম্প্যাটেবল যে অংশটুকু, সেই অংশটুকু, এবং ধর্মের একটা টলারেন্ট একটা ইমেজ সেকুলার স্টেট সেটা হচ্ছে আমাদের সামনে উপস্থাপন করবে যে এটাই আসল ধর্ম, এটাই খাঁটি ধর্ম। এই যে খাঁটিত্ব, অথেন্টিসিটি, এক ধরনের খাঁটিত্বের ধারণাও সে হচ্ছে নেশন স্টেট এবং সেকুলারিজম বলবে। এবং সহি ইসলামের যে প্রসঙ্গটুকু, এটাও একটা সেকুলার কনসেপ্ট। অনেক সময় যে বলা হচ্ছে যে এই ইসলামটা সহি না, এই ইসলামটা ঠিক না, এই ইসলামটা ঠিক, তাই তো? তাহলে এটা কিন্তু সেকুলার রাষ্ট্র এইসব ঠিক ইসলাম, বেঠিক ইসলাম, এরকম সেটা হচ্ছে প্রমোশনের সেটা হচ্ছে দরকার হয় হচ্ছে সেকুলার স্টেটের। তো এই কাজগুলো সেটা হচ্ছে সেকুলার স্টেট সাধারণত করে থাকে। তো এখানে তালাসাদ সেটা হচ্ছে যে এই যে প্রথম চ্যাপ্টারের মধ্যে একটা অংশ আছে যে এজেন্সি অ্যান্ড পেইন, এটা দারুণ একটা চ্যাপ্টার। এবং ওইখানে তিনি সেটা হচ্ছে, আমি সংক্ষেপে একটু একটা অংশ বলবো যে পেইন, যেটাকে আমরা যন্ত্রণা বলতে পারি, ব্যথা বলতে পারি, হ্যাঁ। এবং তিনি বলবেন যে পেইন হচ্ছে আমাদের এজেন্সিকে লিমিট করে দেয়, আমাদের এজেন্সিকে পেইন লিমিট করে। মানে মানে ধর্ম তো পেইন দেয় মানুষকে, ধর্ম তো রক্তাক্ত, ধর্ম তো ভায়োলেন্ট। কোন ধর্ম? মেডিয়েবল খ্রিস্টান ধর্ম। ওইখানে যে ইতিহাস, ওই ইতিহাসটা তাল্লাহ মাথায় রেখে কথা বলে বলতেছেন যে ধর্মের সাথে টর্চারের একটা সম্পর্ক আছে, ধর্মের সাথে ভায়োলেন্সের একটা সম্পর্ক আছে, তাই তো? সুতরাং সেকুলারিজম যখন আসলো,
এই প্রতিশ্রুতি দিয়া যেন বা আসলো যে সেকুলারিজম এসে এই ভায়োলেন্স থাকবে না, টর্চার থাকবে না, পেইন থাকবে না, ব্যাপারটা অনেকটা এরকম। কিন্তু আমরা দেখব যে সেকুলারিজম এসে নতুন ধরনের ভায়োলেন্স জন্ম দিছে, নতুন ধরনের টর্চার পদ্ধতি দিছে, আরো পরিশীলিত, তাই তো? তার মানে টর্চার কিন্তু শেষ হয়ে গেল না, বরঞ্চ এটা একটা রিস্ট্রাকচারিং হলো, একটা রিঅ্যারেঞ্জমেন্ট ঘটলো। তো আমরা যেটা বলছিলাম এজেন্সি এবং পেইন যে চ্যাপ্টারটা, ওইখানে সেটা হচ্ছে যে তিনি বলতেছেন যে পেইন হওয়া এটা আমাদের এজেন্সিকে লিমিট করে দেয়। এজেন্সি শব্দের অর্থ হচ্ছে যে ভলান্টারিলি, উইলিংলি সেটা হচ্ছে কোনো কাজ করতে পারে বা কাজ করতে চায়, যার ভেতরে পটেনশিয়ালিটি আছে, সম্ভাবনা আছে কাজ করবার, এবং যে ওটাকে অ্যাকচুয়ালাইজেশন করতে পারে, অ্যাকচুয়ালাইজ করতে পারে, এটাকে বাস্তবায়ন করতে পারে, এটাকে এজেন্সি বলা হবে। যে এজেন্সি, ওর এজেন্সি স্বীকার করা হয় নাই, মানে ও যে কাজটা করতে পারে এটা আমি স্বীকার করছে না। এই যে আমরা অনেক সময় বলি না যে ওর এজেন্সি স্বীকার করা হচ্ছে না, তাহলে এখানে তিনি বলবেন যে পেইন যেন এজেন্সিকে লিমিট করে দেয়। এটা হচ্ছে, সেটা হলো যে এই সেকুলার একটা ধারণা। কারণ আমাদের লক্ষ্য থাকে কি? টু এলিমিনেট পেইন। আমরা ওষুধ খাই, সে হচ্ছে পেইন দূর করবার জন্য, তাই না? পেইন হইলে আমরা হচ্ছে যে করতে পারি না, আমরা কাজ করতে পারি না, তাই তো? সুতরাং আমাদের সমস্ত সেকুলার কনসেপ্টটা হচ্ছে যে এলিমিনেশন অর রিমুভাল অফ পেইন। এটা হচ্ছে আমাদের একটা কনসেপশন। এখন ২ টা জিনিস নিয়ে আসবে সেটা হচ্ছে তারাল বলবেন আরেকজনের বলাতে। সেটা হচ্ছে যে এই যে সন্তান জন্ম দেওয়ার যে পেইনটা, পেইন তো সবসময় নেগেটিভ বলা যাবে না পেইনকে। সন্তান জন্ম দেওয়ার যে পেইনটা, তাহলে দিস পেইন itself is itself an agency. এটা নিজে একটা এজেন্সি, এই পেইনটা। কারণ দিস পেইন ইজ সামহাট রিপ্রোডাক্টিভ পেইন। এটা কারণ রিপ্রোডিউস করছে কোনো একটা জিনিসকে। একটা সন্তান, সামনে অনাগত একটা সন্তানের সে জন্ম দিচ্ছে। আবার যিনি শহীদ হলেন, তাহলে তার যে পেইন, এই পেইন নিজেই একটা এজেন্সি। পেইন নিজেই একটা, সেটা হচ্ছে এজেন্সি। তাহলে এভাবে তিনি সেটা হচ্ছে যে দেখাবেন যে মানে হচ্ছে যে পেইন এবং এজেন্সি সংক্রান্ত সেকুলার যে ধারণা, সেটা কেমন হয়। সেকুলার রিস্ট যে চিন্তা বা সেকুলার পরিমণ্ডলের দ্বারা আমরা পেইনের যে কনসেপ্ট বা পেইনের যে ক্যাটাগরি, এটাকে যেভাবে দেখি, কিন্তু রিলিজিয়াস ক্যাটাগরিতে যদি দেখা হয়, তাইলে ব্যাপারটা সেটা হচ্ছে এভাবে দেখা মানে হয় না। তারপর তিনি আবার ওই পরবর্তী চ্যাপ্টার, যেটা হলো একদম থার্ড চ্যাপ্টার এই দ্য সেকুলার নামক অংশের থার্ড চ্যাপ্টারে তিনি হচ্ছে টর্চার এবং ভায়োলেন্স নিয়ে বলবেন। যেমন আমরা যেমন হচ্ছে যে কিছু ভায়োলেন্স কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি, আবার কিছু ভায়োলেন্স আমরা অ্যাকসেপ্ট করি না। যেমন এনিমালদের উপরে প্রচুর ভায়োলেন্স করে সেটা হচ্ছে মাংস উৎপাদন করা হয় ইন্ডাস্ট্রিয়াল কনজাম্পশনের জন্য এনিমেলদেরকে পালা হয়, তাদেরকে নানা রকম যন্ত্র দিয়ে সেটা হচ্ছে যে তাদের দুধ সেটা হচ্ছে চিপে নেওয়া হয়, তাদেরকে ছেঁড়া হয়, তাই না? ওই যে কেএফসি ইত্যাদি ইত্যাদি, এগুলো প্রতিনিয়ত হয়। এবং এই যে ভায়োলেন্সটা, ইট ইজ অ্যান ইনভিজিবল ভায়োলেন্স, তাই তো? তাহলে এই যে সেকুলার যে এই এইজের ভিতরে এই ভায়োলেন্সগুলো চালানো হয়, এবং এই ভায়োলেন্সগুলা ইনভিজিবল অনেকটা, তাই তো? এবং এটার প্রোডাক্টগুলো আমরা ভোগ করি। কিন্তু সেটা হচ্ছে যখন কোরবানি ঈদ আসবে বা কিছু, তখন কিন্তু এই যে ভায়োলেন্সের প্রসঙ্গটুকু আসতেছে, তাই না? অথচ সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ন্যাশনাল স্টেট বিল্ডিং এর সময় প্রচুর ভায়োলেন্স হয়েছে, তাই না? ন্যাশনাল স্টেট বিল্ডিং এর সময় প্রচুর ভায়োলেন্স হয়েছে। ওই ভায়োলেন্সটাকে কিন্তু সেটা হচ্ছে নেতিবাচক ভায়োলেন্স হিসেবে দেখানো হচ্ছে না। ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, এই যে ভায়োলেন্স গুলা, ওইগুলাকে মানে হচ্ছে নেতিবাচক হিসেবে ওইভাবে দেখানো হচ্ছে না। এগুলো কিন্তু সেকুলার ভায়োলেন্স, তাই না? তার মানে হচ্ছে এগুলো কোনো ধর্মের নামে হয় নাই। এটা রাষ্ট্র গঠন প্রক্রিয়ার এবং রাষ্ট্রের আধিপত্য এবং হচ্ছে এক ধরনের হেজেমন হওয়ার জন্য যে সাধনা, সেই সাধনার ভেতর থেকে এই ভায়োলেন্সগুলো আরোপ করা হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে ভায়োলেন্স সম্পর্কে সেকুলার মানে হচ্ছে এই যে কনসেপ্টগুলা, সেটা হচ্ছে যে এরকম, এবং এগুলোর ভেতরে সেটা হচ্ছে অনেকগুলা সেটা হচ্ছে ইনকনসিস্টেন্সি আছে, তাই তো? এবং কন্ট্রাডিকশন আছে। তো এই কন্ট্রাডিকশনগুলো বের করবেন হচ্ছে তাওলাসাদ। এই কন্ট্রাডিকশন বের করা তার একটা পদ্ধতির মধ্যে পড়ে। তাহলে এইভাবে পেইন এবং তিনি বলতেছেন যে এই যে সেকুলার বা সেকুলারিজম, এই বইয়ের মধ্যে আমি দেখব ইনডিরেক্টলি তার কতগুলা শ্যাডোর মধ্য দিয়ে, তার কতগুলো ফেস এবং অ্যাসপেক্টের মধ্য দিয়ে। তিনি সরাসরি কোথাও সেকুলারিজমকে ডিফাইন করবেন না। তিনি কোথাও সেকুলার নামক যে ক্যাটাগরি, এখানে ডিফাইন করবেন না। তিনি বরঞ্চ এটার যে বিভিন্ন ম্যানিফেস্টেশন আছে বিভিন্ন ক্ষেত্রে, সেইটাকে আমাদের সামনে তুলে ধরবেন, যে সেটা হচ্ছে যে ওই এজেন্সির ধারণাটা, হ্যাঁ, সেকুলারিজমে কিভাবে বলা হয় আর অন্য সময় কিভাবে ছিল এজেন্সির ধারণাটা। অথবা পেইন বলতে সে হচ্ছে যেমন খ্রিস্টান ধর্মে সেলফ অ্যাফ্লিকশন, এটা একটা পুণ্যের কাজ। আমি নিজেকে ওই যে রাহাবানিয়াত বলা হয় যে এক ধরনের কৃচ্ছতা সাধন করব, আমি নিজেকে মানে হচ্ছে যে কষ্ট দিব, এটা একটা মানে হচ্ছে যে একটা গৌরবের একটা সেটা হচ্ছে বিষয় ছিল। এবং শহীদ যারা হয় তারা তো নিজেকে কষ্ট পেয়ে মৃত্যুবরণ করে, তাই না? তাহলে এই যে মানে হচ্ছে যে মানে পেইনের যে কনসেপ্ট, প্রি মডার্ন পিরিয়ডে কি পেইনের কনসেপ্ট, আর মডার্ন পিরিয়ডে মডার্নিটি, আমাদের বইয়ের একটা নাম কিন্তু একটা অংশ কিন্তু মডার্নিটি। তাহলে এই যে মডার্নিটিতে পেইন কিন্তু একটা ভিন্ন সেটা হচ্ছে যে একটা অ্যাসপেক্ট, ভিন্ন একটা ডাইমেনশন নিয়ে আমাদের সামনে হাজির হয়। তাহলে এই যে পেইনের ধারণা দিয়ে তিনি সেকুলারিজম
এটাকে বোঝার চেষ্টা করবেন, এজেন্সির ধারণার মধ্যে দিয়ে চেষ্টা করবেন, টর্চার এবং ক্রুয়েলটির যে ধারণা এটার মধ্যে দিয়ে তিনি বোঝার চেষ্টা করবেন এবং তিনি দেখাবেন যে এগুলো সেটা হচ্ছে যে এক ধরনের রিস্ট্রাকচারিং ঘটছে সেকুলার এইজে আমাদের মডার্নিটিতে। হ্যাঁ, এভাবে তিনি বলবেন। তারপরের অংশটুকুতে তিনি যেটা যাবেন সেটা হচ্ছে যে সেকুলারিজম, এই যে চ্যাপ্টার, এখানে 3টা সেটা হচ্ছে মানে চ্যাপ্টার আছে। একটা হচ্ছে যে হিউম্যান রাইটসের ধারণা, হিউম্যান রাইটস, আরটা হচ্ছে যে মুসলিমস অ্যাজ রিলিজিয়াস মাইনরিটি ইন ইউরোপ, আর হচ্ছে সেকুলারিজম, ন্যাশনাল স্টেট এবং রিলিজিয়ন। ওকে, এইটার নিয়ে আমরা তো ফাঁকে অবশ্যই কিছু বলে ফেলছি। তো এখানে সেটা হচ্ছে আমি যেটা একটু বলতে চাই সেটা হচ্ছে যে এই যে রিডিমিং দ্য হিউম্যান থ্রু হিউম্যান রাইটস, সেটা হচ্ছে এই যে হিউম্যান রাইটস, এখানে তিনি বলবেন যে মানুষের মুক্তি, হ্যাঁ, রিডিম করা, মুক্ত করা। তাহলে এই যে হিউম্যান রাইটসের মধ্যে আসলে কোন হিউম্যানের কথা সেটা হচ্ছে যে বলা হচ্ছে, কোন হিউম্যানের কথা এখানে বলা হচ্ছে। এবং তিনি এখানে হিউম্যান নিয়ে বেশ কিছু আলোচনা করবেন, লকের ধারণা একটু আলোচনা করবেন, হবসের ধারণা আলোচনা করবেন, হ্যাঁ, এবং তিনি বলতে থাকবেন যে তিনি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ, সেটা হচ্ছে যে মানে হিউম্যান রাইটসের প্রসঙ্গটুকু নিয়ে আসবেন। তারপর হচ্ছে ফরাসি বিপ্লবে যে সেটা হচ্ছে যে ওই যে রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন যে চার্টার করা হলো সেটার প্রসঙ্গটা কিন্তু নিয়ে আসবেন। তারপরে আমেরিকান বিল অফ রাইটসের প্রসঙ্গে নিয়ে আসবেন। তারপর হচ্ছে যে ওই যে সিভিল ওয়ার যেটা হইল ইংল্যান্ডে, সেখানে যে বিল অফ রাইটস, ওটা আমেরিকান বিল অফ রাইটস, আর এটা শুধু বিল অফ রাইটস। এইটার মধ্যে রাইটের ধারণা, হিউম্যানের ধারণা কীভাবে আসছে সেসব নিয়ে তিনি আলোচনা করবেন। এবং এক ফাঁকে তিনি বলবেন যে মানে হিউম্যান মানে হচ্ছে যার ইনঅ্যালিয়েনেবল রাইটস আছে, হিউম্যান মানে হচ্ছে যার ইনঅ্যালিয়েনেবল রাইটস আছে, মানে এমন কিছু রাইট যেটা হচ্ছে যে সে জন্মগতভাবেই তার সাথে আছে এবং ওই রাইটটাকে কোনোভাবেই কি করা যাবে না, সেটা হচ্ছে বিচ্ছিন্ন করা যাবে না। তো সেটা হচ্ছে সে হচ্ছে হিউম্যান, যার ইনঅ্যালিয়েনেবল রাইটস আছে সে হচ্ছে হিউম্যান, এরকম একটা তিনি কথা বলবেন। আরও কিছু কথা, এটা বেশ দীর্ঘ আলোচনা, আমি যত দূর সংক্ষেপে করা যায় সেটা হচ্ছে যে আরেকটা তিনি বলবেন যে এই যে হিউম্যানের যে ধারণাটা, এর সাথে আরেকটা ধারণা যুক্ত, সেটা হচ্ছে ফ্রিডম। ওই সময় একটা বিতর্ক চলতেছিল যে ফ্রিডম এটা কি সম্পত্তি? সম্পত্তির মধ্যে কিন্তু পার্থক্য আছে যে ফ্রিডম এটা কি সম্পত্তি নাকি সম্পত্তি না। যারা মনে করতেন যে ফ্রিডম হচ্ছে সম্পত্তি তারা একটা গ্রুপ, আবার যারা মনে করতেন ফ্রিডম সম্পত্তি না তারা হচ্ছে আরেকটা গ্রুপ। তো যারা মনে করতেন ফ্রিডম একটা সম্পত্তি তারা দাসপ্রথার সমর্থক ছিলেন, তাই তো? কারণ ফ্রিডম যদি সম্পত্তি হয় তাহলে এটা কেনাবেচা করা যাবে, যদি সম্পত্তি হয় তার মানে যদি এটা কেনাবেচা করা যায় তাহলে দাস রাখা যাবে, দাস বিক্রি করা যাবে, তাই তো? তাহলে এই যে দাসপ্রথা, এটা সেটা হচ্ছে হিউম্যানের যে ফ্রিডম এটাকে একটা সম্পত্তি হিসেবে গ্রহণ করত। এবং এগুলো কিন্তু ফিলোসফিক্যাল আলোচনা এটা নিয়ে আছে। এবং সেটা হচ্ছে যে এই যে ওয়েস্টার্ন, সেটা হচ্ছে ন্যাশন স্টেট, এখানে কিন্তু মনে করা হয় যে দাসপ্রথা, দাস রাখা, এটা হচ্ছে যে ফ্রিডম অব দ্য স্লেভ ওনারের ফ্রিডম এক্সারসাইজ করবার জন্য সেটা হচ্ছে দাস রাখা প্রয়োজন। এটা নিয়ে খুব দারুণ আলোচনা আছে। আগলি ফ্রিডম নামে একটা বই আছে, এলিজাবেথ অ্যাঙ্কার, খুব মজা বই একটা। এলিজাবেথ অ্যাঙ্কার তিনি হচ্ছেন ওই যে সেটা হচ্ছে যে এই যে মহিলাটা খুব বিখ্যাত, উইন্ডি ব্রাউনের অধীনে পিএইচডি করছেন আর কি। তো এই আলোচনাটা ওইখানেও খুব সুন্দর করে আছে আর কি। হ্যাঁ, আগলি ফ্রিডম মানে হচ্ছে আগলি ফ্রিডম। তো এইখানে এই যে তাহলে বলা হচ্ছে যে এই যে ফ্রিডমটা দাস ওনার যিনি, যে হচ্ছে স্লেভ ওনার, তো এই স্লেভ ওনারের যে ফ্রিডম এইটা সে দাস রাখলো এটার মধ্যে দিয়ে এক্সারসাইজড হবে, তাই তো? তাহলে এই যে ফ্রিডমটা, তাহলে কিছু মানুষের দাস হওয়ার উপযোগী, কিছু মানুষ বারবারাস, তাই তো? কিছু মানুষ হচ্ছে যে সিভিলাইজড, তাই তো? তাহলে যেসব মানুষগুলো বারবার বা যেসব মানুষগুলো বর্বর, তাহলে আর যেসব মানুষগুলো সিভিলাইজড, সেসব মানুষের দায়িত্ব হচ্ছে যে বারবার যারা আছে তাদেরকে সিভিলাইজড করা। সুতরাং এই যে পার্টিকুলার কনসেপ্ট অফ হিউম্যান, এইটার উপরে সেটা হচ্ছে যে কলোনিয়ালিজম, তারপরে হচ্ছে সেটা হচ্ছে এনস্লেভমেন্ট, এই যে দাস প্রথা, উপনিবেশবাদ প্রথা, এগুলোর উপরে দাঁড়ানো। হ্যাঁ, এবং বলা হচ্ছে যে এই যে কলোনিয়ালাইজেশন অথবা কলোনিয়ালিজম ইজ প্রেফারেবল টু এনস্লেভমেন্ট। এনস্লেভমেন্টের চেয়ে কলোনিয়ালিজম একটু ভালো, কারণ এনস্লেভমেন্টের মধ্যে তো হচ্ছে যে ওই ব্যক্তিগুলোকে একদম দাস করা হয়। তো মানে আর কলোনিয়ালিজমের মধ্যে ওইভাবে দাস না করে একটা সামষ্টিক একটা আধিপত্য করা হয়। সুতরাং যদি হিস্ট্রি দেখা হয় তাহলে বলা হবে যে সেটা হচ্ছে যে এনস্লেভমেন্টের চেয়ে কলোনিয়ালিজম একটু ভালো, কারণ হচ্ছে এখানে সিভিলাইজিং যে মিশন, সেই সিভিলাইজিং মিশন এখানে চালানো সেটা হচ্ছে যাচ্ছে। তো আবার আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে সেকুলার কনসেপ্টে হিউম্যাননেস যেটাকে আমরা মানবিকতা বলবো, অ্যাবস্ট্রাক্ট হিউম্যাননেস, এখানে ব্যক্তি মানুষ মর্যাদা না পাইলেও সেটা হচ্ছে মানবিকতা নামক যে কনসেপ্টটা এখানে, সেটা হচ্ছে এটাকে একটা ডিগনিফাইড, একটা ডিগনিটি বলে মনে করা হচ্ছে যে হিউম্যাননেসটাকে। এবং এই হিউম্যাননেসটা একটা স্যাক্রিড ব্যাপার বলে সে হচ্ছে তিনি দেখাচ্ছেন, যেটাকে মানে হচ্ছে রক্ষা করতে হবে। এবং দেখা গেল যে এই যে হিউম্যান যে রাইটস, এটাকে রক্ষা করবার জন্য সবসময় ইউরোপে রেভলিউশনের মধ্যে দিয়ে যাইতে হচ্ছে।
আমেরিকান রেভলিউশনের মধ্যে যেতে হয়েছে, ফ্রেঞ্চ রেভলিউশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তাই তো? তাহলে এইভাবে দেখা যায় যে কলোনিয়ালিজমের কনসেপ্ট, এনস্লেভমেন্টের কনসেপ্ট এবং সেকুলারিজমের কনসেপ্ট, এটা পার্টিকুলার কনসেপ্ট অফ হিউম্যান এটার মধ্যে দাঁড়ায় আছে। যেমন সেকুলারিজম মনে করবে যে মানুষকে হইতে হবে রেশনাল, অটোনোমাস রেশনাল, মানে এই যে রাষ্ট্র, এই যে আইন, আমরা কিন্তু যখন আইন সেটা হচ্ছে বানানো হয় তখন কিন্তু মানুষ মনে করে যে মানুষ মূলত অপরাধী, সুতরাং তার জন্য আইন দরকার, তাই তো? আবার মানুষ রেশনাল, তাহলে সে হয়তো এই আইন মানবে, তাই তো? তাহলে এই যে আমাদের মানে হচ্ছে সেকুলার যত ইনস্টিটিউশন আছে প্রায় সবগুলোই এই অনুমানের উপরে প্রতিষ্ঠিত যে মানুষ হচ্ছে রেশনাল এবং একটা অটোনমাস একটা এন্টিটি। তাহলে এই যে সেটা হলো যে মানে হচ্ছে যে কি বলা হয় এনলাইটেনমেন্ট যে কনসেপ্টটা, এনলাইটেনমেন্টের যে কনসেপ্ট, ব্যক্তির কনসেপ্ট, এটার সাথেও কিন্তু সেটা হচ্ছে হিউম্যান রাইটসের সম্পর্ক আছে। হিউম্যান রাইটসের সম্পর্ক যে কিছু মানুষের রাইট, এই হিউম্যান রাইটস শব্দটা নিজেই বলে দেয় যে কিছু মানুষ ইনকমপ্লিট ম্যান, ইনকমপ্লিট হিউম্যান, তার রাইটস আছে, তার রাইটগুলো দিলে সে পুরাপুরি সেটা হচ্ছে হিউম্যান হবে। এবং তিনি আরও আলোচনা করবেন যে দুটো পার্থক্য করবেন, সিভিল রাইটস এবং হিউম্যান রাইটসের মধ্যে পার্থক্য করবেন। এবং তিনি বলবেন যে সেটা হচ্ছে যে ওই সিভিল রাইটসের পক্ষে বলতেছিলেন হচ্ছে মার্টিন লুথার কিং, যে আমেরিকাতে কালোদের যে এত সেটা হচ্ছে যে নির্যাতন করা হয়, এত অধিকার বঞ্চিত থাকে, সুতরাং কালোদের অধিকার মানে হচ্ছে আমেরিকান রাষ্ট্রের ভেতরে দেওয়া প্রয়োজন। এটা হচ্ছে ওই ইসের যে যুক্তিটা, কারণ কি বলা হয় মার্টিন লুথার কিং। তো ওই দিকে ম্যালকম এক্স ছিলেন, তিনি বলছেন না, হিউম্যান রাইটসের কনসেপ্ট দেয়া কি বলে সিভিল রাইটসের যে কনসেপ্ট এটা দিয়ে আমাদের হবে না, আমাদের দরকার হিউম্যান রাইটস। কারণ হচ্ছে যে আমাদের যে মানবিক অধিকার এটাকে যদি আমরা সে হচ্ছে বাস্তবায়ন করতে চাই তাহলে সেটা হচ্ছে আমেরিকান রাষ্ট্র কাঠামোর মধ্যে এটা হবে না, বরঞ্চ আমাদের যেটা রাষ্ট্রসভা যেটা সে হচ্ছে ইউএন, এটা লাগবে। আমরা যদি ইউএনএ যাই এবং কালোদের হিউম্যান রাইটস নিয়ে কথা বলতে বলি তাহলে এশিয়া আমাদের পক্ষে থাকবে, আফ্রিকা আমাদের পক্ষে থাকবে এবং সারা পৃথিবীর নন কালো মানে নন সাদা, নন হোয়াইট যে পিপুলগুলো তারা আমাদের পক্ষে সেটা হচ্ছে যে ভোট দিবে এবং তখন আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠিত হবে আর কি। তো এইভাবে দেখা যায় যে সেকুলার জমানায় সেটা হচ্ছে হিউম্যান রাইটসকে কেন্দ্র করে নানা রকম ইন্টারভেনশন, নানা রকম ডিহিউম্যানাইজেশন, তাই তো? নানা রকম সেটা হচ্ছে যে নানা রকম তত্ত্ব, নানা রকম সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল, এগুলো প্রবর্তিত হয়েছে। তো এটাকে তিনি বলছেন সেকুলারিজম, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের মধ্যে এই ব্যাপারটা আছে। তো আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে একদম শেষ চ্যাপ্টারের মধ্যে, তারপরে আমি একটু আসি তার আগে সবার শেষে অন্য একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। শেষ চ্যাপ্টারে তিনি ইজিপ্টের প্রসঙ্গ তিনি আনবেন এবং ইজিপ্টে তিনি দেখাবেন যে ইজিপ্টে মানে কিভাবে সেকুলারাইজেশন হচ্ছে। এবং ইজিপ্টে অনেকগুলো কোড ছিল, একটা হলো দেখা যায় শরিয়া কোড ছিল, মিক্সড কোড ছিল এবং ধীরে ধীরে এই কোডগুলোর মধ্য থেকে যে শরিয়া কোডগুলা এগুলো ধীরে ধীরে সেকুলার ল দ্বারা সেটা হচ্ছে রিপ্লেসড হচ্ছিল, ইউরোপিয়ান ল দ্বারা এটা ধীরে 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 রিপ্লেসড হয়ে যায়। এবং স্টেট ল, এবং ওই সময় বেশ বিতর্ক হচ্ছিল স্টেট ল এবং প্রাইভেট ল, প্রাইভেট মরালিটি নিয়ে। তো শেষ পর্যন্ত সে হচ্ছে 1955-এ এই যে এর আগে যে ডুয়াল কোড ছিল, যে একটা শরিয়া কোড, যে ইচ্ছা হলে লোকের শরিয়া করে যাবে এবং হচ্ছে যে আরেকজন দরকার হলে মিক্সড করে যাবে, তাই তো? আরবান পিপুল এক ধরনের করে যাইতো, পছন্দ করতো, আবার রুরাল পিপুল আরেক ধরনের করে যাইতো। এমন অনেক সময় দেখা যায় শরিয়া কোডটা এমন ইনসাফপূর্ণ ছিল যে অনেক সময় নন মুসলিমরাও ওই শরিয়া কোডে যাইতো। কিন্তু ধীরে 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 প্রায় শতবর্ষের ব্যবধানে ওই ডুয়াল যে কোডটা ওইটা শেষ পর্যন্ত সেটা হচ্ছে 1955-এ জামাল আব্দুল নাসেরের সময় ওইটা ভেঙে যায় এবং হচ্ছে যে তখন শরিয়া কোর্টের এক ধরনের সেটা হচ্ছে সমাধি ঘটায়, তাই তো? তাহলে এই আলোচনাটা তিনি এখানে সেটা হচ্ছে করতেছেন, হ্যাঁ, ল এথিক্স, রিকনফিগারেশন অফ ল অ্যান্ড এথিক্স। এবং যে কোনো উপনিবেশিক শক্তি প্রথমে যেটা দরকার হয় সেটা হচ্ছে লটাকে চেঞ্জ করে ফেলা, লটাকে চেঞ্জ করে ফেলা। এবং ইজিপ্টে এই ঘটনাটা ঘটছে যে ভূমির আইন, তারপরে হচ্ছে যে সিভিল আইন, ক্রিমিনাল যে ল, এগুলোকে তারা ধীরে ধীরে চেঞ্জ মানে করে দেয়। এবং সেটা হচ্ছে যে এই যে জুডিশিয়াল যে সিস্টেমটা এটাকে ন্যাশন স্টেটের যে কাঠামো এটার মধ্যে নিয়ে আসে। এবং কিভাবে নিয়ে আসে সেটা ব্যুরোক্রেটাইজেশন ঘটায়, রাষ্ট্রের মাধ্যমে কাজে নিয়োগ হবে, সেই কাজের বেতন নির্ধারণের ব্যাপার আছে, তারপর হচ্ছে মানে হচ্ছে রাষ্ট্রের পাওয়ারের সেন্ট্রালাইজেশনের ব্যাপার আছে। তাহলে এই যে রাষ্ট্র যখন ধীরে ধীরে খুবই কেন্দ্রীভূত ক্ষমতার একটা চেহারা হয়ে ওঠে তখন ধীরে ধীরে শরিয়া লগুলোকে প্রান্তিক করে ফেলা হয়। তখন রাষ্ট্র তার ক্ষমতার সংহতিকরণের স্বার্থে তখন নানা রকম সেটা হচ্ছে লকে সে জ্যান্ত করতে থাকে আর কি। এবং ওই সময় যে আরবান এলিট ক্লাস যারা আছে ইজিপ্টের, তারা কিন্তু ওই যে মুগ্ধ হচ্ছে ইউরোপিয়ান আইনের প্রতি, তখন ওই তারাও সে হচ্ছে এই আইনগুলোর পক্ষে সেটা হচ্ছে বলা শুরু করে। তো ধীরে 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 এইভাবে সে হচ্ছে সেকুলারাইজেশন ঘটতে থাকে। এবং এই যে সেকুলারাইজেশনের পেছনে কলোনাইজারদের যে এক্সপিরিয়েন্স, এটা গুরুত্বপূর্ণ, তাদের যে দেশজ অভিজ্ঞতা সেটা ইজিপ্টে তারা প্রয়োগ করে। যেমন ধরা যাক আমাদের এখানে ওয়াক্স যে সম্পদ, এই ওয়াক্স যারা বড় বড় মানুষগুলো ছিল
মুসলিম বড় বড় ব্যক্তিগুলা তাদের বেশিরভাগ সম্পত্তি ওয়াকফতে দিয়ে দিত। কিন্তু ইংল্যান্ডে, ইউরোপে কি করতো? ইউরোপে কিন্তু দেখা গেল যে চার ক্ষমতা মানে ল্যান্ড দখল করতো এবং সেগুলাকে তারা হচ্ছে যে একচ্ছত্র সেটা হচ্ছে যে ভাবে এবং নানা রকম দুর্নীতি করতো, ওই ল্যান্ড কেন্দ্রিক দুর্নীতি করা। তাহলে ওরা কিন্তু আইসা এখানে তাই মনে করছে যে ওয়াকফ সম্পদ এরকমই। সুতরাং তারা তাদের দেশের যে যেভাবে তারা চার্চকে ট্যাকেল করছে, চার্চের যে ল্যান্ডকে ট্যাকেল করছে। সুতরাং এইখানে এসে ইজিপ্টে এসেও তারা কিন্তু ওইভাবে দেখা যায় যে ল্যান্ড লকে তারা চেঞ্জ করে ফেললো। তারপর হচ্ছে জুডিশিয়াল সিস্টেমের ভিতরে ব্যাপক পরিবর্তন আনা শুরু করলো। তো এইভাবে দেখা গেল যে ইজিপ্টে এক ধরনের সেকুলারাইজেশন চললো লর মাধ্যমে। এখন যেটা আরেকটা অংশ হলো এথিক্স। এখন আসবে তিনি এই চ্যাপ্টারের শেষ দিকে আলোচনা করবেন ফ্যামিলি নিয়ে এবং নেশন স্টেট। এই যে আমরা বলছি যে তার এই পুরো বইয়ের সেন্ট্রাল একটা আলোচনা বিষয় হচ্ছে নেশন স্টেট। নেশন স্টেটের কাছে ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং নেশন স্টেটের কাছে ফ্যামিলির একটা নির্দিষ্ট ধরনের ফ্যামিলি পছন্দনীয়। সেই ফ্যামিলি হচ্ছে তিনি বলবেন যে মনোগ্যামাস নিউক্লিয়ার ফ্যামিলি। মনোগ্যামাস নিউক্লিয়ার ফ্যামিলি এটা হচ্ছে ন্যাশন স্টেটের প্রিয়। সেটা হচ্ছে যে ফ্যামিলি একটা হলো এক বিয়ে করবে লোকে এবং হচ্ছে যে ফ্যামিলিটা হবে নিউক্লিয়ার ফ্যামিলি। হ্যাঁ, এটা একক পরিবার, যৌথ পরিবার না। এই যেমন আমরা আমাদের রাষ্ট্রেও দেখছি এটা। সেটা হচ্ছে যে ওই যে ছেলে হোক মেয়ে হোক, সেটা হচ্ছে দুটি সন্তানে সেটা হচ্ছে যথেষ্ট, তাই না? এরকম বলা হয়েছে না? আবার পরে আবার বলছে যে না, কোনো সন্তানই যথেষ্ট না, পাশের জনের সন্তান হয়েছে, এটা দেখে সুখে থাকুন। তো এই যে হচ্ছে যে হলো যে এই যে ফ্যামিলিকে নিয়ন্ত্রণ করা, এটা কিন্তু ন্যাশন স্টেটে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কাজ। কেন কাজ? কারণ হচ্ছে ন্যাশন স্টেট প্রধানত ল নিয়ে ডিল করে, আর হচ্ছে ফ্যামিলি ডিল করে হচ্ছে এথিক্স নিয়ে। মরালিটির যে কাল্টিভেশন এটা কিন্তু ফ্যামিলির মধ্যে হয়। সুতরাং ফ্যামিলি সংক্রান্ত একটা কনসার্ন কিন্তু ন্যাশন স্টেটের সেটা হচ্ছে থাকলো। এই জন্য ডিভোর্সের নিয়ম, তারপরে হচ্ছে ম্যারিজের নিয়ম, কত বছর বয়সে বিয়ে করা যাবে, এগুলো কিন্তু আছে সব। কত বছর বয়সে বিয়ে করা যাবে, মিনিমাম ম্যারিজ এজ, এসব রাষ্ট্রকে ঠিক করে দিতে হয়। তাহলে এই যে আমাদের যে ইন্টিমেট পরিসর, এই ইন্টিমেট পরিসরে রাষ্ট্র সেটা হচ্ছে ঢুকে পড়লো আর কি, তাই তো? তার মানে আমাদের মরালিটিকেও সে হোমোজেনাইজ করে ফেলতে চাচ্ছে, কিন্তু আবার ফ্যামিলির গুরুত্ব সে স্বীকার করতেছে এবং ফ্যামিলিকে আবার লিমিটও করে দিচ্ছে যে ফ্যামিলি মরালিটি এথিক্সের চর্চা করবে, মরালিটির চর্চা করবে, কিন্তু এই ধরনের ফ্যামিলি ন্যাশন স্টেটের জন্য পছন্দনীয়। এই ধরনের এবং একটা নিয়ন্ত্রণ, যেমন বলা হয় যে ধর্ম সবসময় মানুষকে বাধা দেয়, ধর্ম সবসময় মানুষের স্বাধীনতাকে সংকুচিত করে। তালাসা দেখাবেন এবং আরো অন্যান্য চিন্তাবিদরাও দেখাবেন যে সেকুলার স্টেট যে পরিমাণ কনস্ট্রেইন, যে পরিমাণ ফ্রিডম কার্টেলিং এর মধ্যে দিয়ে যায়, ইতিহাসে এরকম কার্টেলিং এর উদাহরণ আর নাই। তাই তো আমরা যারা হচ্ছে বিদেশে গেছে দেখবে যে হচ্ছে কি পরিমাণ সেটা হচ্ছে নিজের সেটা হচ্ছে আইডি কার্ড, নিজের ন্যাশনাল আইডি দেখাতে হয়, নিজের পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি দেখানো হয়, তারপরে বার্থ রেজিস্ট্রেশন করতে হয়, ডেথ সার্টিফিকেট দিতে হয়, তাই তো? তারপরে হচ্ছে যে অফিসে নানাভাবে কাগজপত্র, তাই তো? তাহলে এই যে দেখা যায় যে আমাদের প্রতিনিয়ত কিন্তু সেটা হচ্ছে মডার্ন ন্যাশন স্টেট আমাদের স্বাধীনতাকে সংকুচিত করতেছে। বিভিন্ন ইনস্টিটিউশনে যাওয়ার হচ্ছে চাকরির আবেদন, নানা রকম ডকুমেন্টেশন, নানা রকম কর্মবিভাগ, একটা ব্যাপক সেটা হচ্ছে ব্যুরোক্রেটাইজেশন এবং ডকুমেন্টেশন প্রসেসের মধ্য দিয়ে মডার্ন ন্যাশন স্টেটের মধ্যে আমাদের ফাংশন করতে হয়। তাহলে প্রি মডার্ন স্টেটে কিন্তু ব্যাপারগুলো এরকম ছিল না। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, তিনি কিন্তু যে এরকম ছিল না তার মানে খারাপ, আর এরকম আছে তার মানে ভালো। এরকম ভালো খারাপের যে সেটা হচ্ছে যে বাইনারি ক্যাটেগরি এখানে কিন্তু তিনি এই আলোচনার মধ্যে ব্যবহার করতেছেন না। তিনি জাস্ট এক্সপ্লোরেশন করতেছেন, অন্টোলজিক্যাল এক ধরনের ব্যাপার যে কি আছে এবং সেটার হচ্ছে তিনি খুলে সেটা হচ্ছে এবং এটার ভেতরে কন্ট্রাডিকশনগুলোকে সেগুলো দেখাচ্ছেন। তাহলে কথা ছিল যে সেকুলারিজম বা সেকুলার লাইফ এক ধরনের স্বাধীনতা দিবে। হ্যাঁ, স্বাধীনতা, কারণ সেকুলার যে কনসেপ্টটা, এখানে কয়েকটা কনসেপ্ট আছে, যেমন এনলাইটেনমেন্ট, তারপরে এখানে আছে হচ্ছে যে এই এক ধরনের হচ্ছে রেনেসার যে হিউম্যানিজম সেটা আছে, তারপরে হচ্ছে হেগেলের যে সেটা হচ্ছে হিস্ট্রির ধারণা। এখানে এই সমস্ত ধারণাগুলো ইউরোপিয়ান যে সেকুলারিজমের যে কনসেপ্ট এটা গঠন করছে। যে হেগেল তিনি বলতেছেন যে হিস্ট্রি হচ্ছে একটা র্যাশনাল প্রসেসে সেটা হচ্ছে আগাবে এবং হচ্ছে রাষ্ট্র হচ্ছে আমাদের র্যাশনালাইজেশনের বা রিজনিং প্রসেসের একটা চূড়ান্ত রূপ এবং আমাদের সমস্ত রাজনৈতিকতার লক্ষ্য হচ্ছে ফ্রিডম। হ্যাঁ, তাহলে ফ্রিডম, এই যে আমাদের ফ্রিডমটাই হচ্ছে যে সমস্ত রাজনৈতিক তত্ত্বের প্রধান আলোচ্য বিষয়। তাহলে রিলিজিয়ন আমাদের ফ্রিডমকে কাটিল করে, তাহলে মডার্ন ন্যাশনালিস্টিক কি করে? মডার্ন ন্যাশনালিস্টিক তিনি দেখাচ্ছেন যে ফ্রিডমকে যে পরিমাণ কনস্ট্রেইন করে অন্য কোনো কিছু এতটা কনস্ট্রেইন সেটা হচ্ছে ইতিহাসে আর এতটা ঘটে নাই। পাওয়ার এক্সারসাইজ, ফুকোকে তিনি নিয়ে আসবেন এবং তিনি মূলত কিন্তু ফুকোল্ডিয়ান, যখন ফুকো পাওয়ারের ৩টা প্রকারের কথা বলছেন, একটাকে বলা হবে হচ্ছে যে একটাকে বলা হবে সোভরেন পাওয়ার, একটাকে বলা হবে ডিসিপ্লিনারি পাওয়ার, আর বলে বায়ো পাওয়ার। সোভরেন পাওয়ার মানে হচ্ছে যে রাজা, সেটা হচ্ছে যে হচ্ছে সর্বময় ক্ষমতার
সেটা হচ্ছে অধিকারী থাকবে, একদম পাবলিক ফ্লগিং, পাবলিক পানিশমেন্ট, তাই তো দেওয়া হবে। মানে এটা হচ্ছে যে এক ধরনের সোভরেন পাওয়ার। আরটা হচ্ছে ডিসিপ্লিনারি পাওয়ার, জেলখানার মধ্যে সেটা হচ্ছে দেহটাকে বন্দি করে রাখা হবে, একটু উপর থেকে প্যানোপটিকন, তাই তো দেখবে যে কি করা হচ্ছে। এরকম একটা নজরবন্দি একটা পরিস্থিতির মধ্য দিয়ে একটা শাস্তির নতুন ধরন, যেটাকে শৃঙ্খলাবদ্ধ করে একটা নিয়মের মধ্যে দিয়ে একটা শাস্তির যে একটা প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়া কিন্তু মডার্ন স্টেটের একটা সেটা হচ্ছে ব্যাপার। যদিও মডার্ন স্টেট বায়ো পাওয়ারকেও এক্সারসাইজ করে, হ্যাঁ, সে পপুলেশনদেরকে হেলথ নিয়ে কনসার্ন থাকে, সে এডুকেশন পলিসি করে, এবং এর মধ্য দিয়ে সে রাষ্ট্রের প্রতি যে বশ্যতা জনগণের, সেই বশ্যতাকে নিশ্চিত করে এবং ডোসাইল সিটিজেন তৈরি করে। সিলেবাসের মধ্য দিয়ে, স্কুলের সিলেবাসের মধ্য দিয়ে, ইউনিভার্সিটির সিলেবাসের মধ্য দিয়ে এইটা পড়া যাবে না, এইটা পড়তে হবে, হিস্ট্রিকে নতুনভাবে পাঠ্য করে এমন নাগরিক সত্তা তৈরি করে যে সত্তাটা রাষ্ট্রের প্রতি অ্যালিজিয়েন্স মানে রাখবে, যে রাষ্ট্রের প্রতি লয়াল থাকবে। এইভাবে একটা লয়াল সিটিজেন্স, যার ডোসাইল বডি, বর্ষ বডি, রাষ্ট্রের প্রতি অবিচ্ছিন্ন এবং হচ্ছে যে অবিরত একটা সেটা হচ্ছে আনুগত্য সে প্রদর্শন করবে। এরকম মেকানিজমের মধ্যে দিয়ে মডার্ন স্টেট এবং সেকুলার যে নেশন স্টেট এটা সেটা হচ্ছে যায়। সুতরাং তিনি দেখাবেন যে মানে কোনোভাবেই কিন্তু মানে হচ্ছে যে যেটার অপরাধে বা যেটার কথা আমরা বলতেছি যে মানে মেডিয়েভাল ইউরোপে রিলিজন এই কাজগুলো করতো, তাহলে এখন সেকুলার যে স্টেট সেটাও কিন্তু এই কাজই সেটা হচ্ছে করতেছে, কিন্তু সেটা হচ্ছে ডিফারেন্ট প্যাটার্ন, মানে একটা অন্য রকম একটা প্যাকেজে সেই কাজটা সেটা হচ্ছে করছে। তো এইভাবে সেটা হলো যে সেই আলোচনাটা সেটা হচ্ছে আমাদের সামনে নিয়ে আসছেন। তো এখন আমি সেটা হচ্ছে যে শেষ করে নিয়ে আসবো, এরপরে সে আলাপ আছে আমরা শুনবো আসিফ মাহমুদের। তো এখন আমি ছোট আরেকটা, হ্যাঁ চলবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে মানে হচ্ছে এরপরে আমি যে শেষ চ্যাপ্টার নিয়ে কথা বলবো, এটা হলো যে এটা হচ্ছে সেকুলারিজম যে এটা মানে পার্টটা, এটা সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, মানে ফিফথ চ্যাপ্টার পুরো বইয়ের, মুসলিম অ্যাজ এ রিলিজিয়াস মাইনরিটি ইন ইউরোপ। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, যে তিনি বলতেছেন প্রথম লাইনেই, এই এসেটার প্রথমেই বলতেছেন যে সেটা হলো যে ইউরোপে মুসলমানরা একই সাথে প্রেজেন্ট এবং একই সাথে অ্যাবসেন্ট, একই সাথে প্রেজেন্ট এবং একই সাথে অ্যাবসেন্ট। কারণ হচ্ছে ইউরোপের যে ধারণা নির্মাণ করছে, সেই ধারণার মধ্যে মুসলিমরা আসলে নাই, এবং মুসলিমদেরকে ইউরোপিয়ান পরিচয়ে মানে হচ্ছে রিপ্রেজেন্ট করা সম্ভব কিনা, এই প্রশ্নটা নিয়ে তিনি ডিল করবেন। এবং এই প্রশ্ন নিয়ে ডিল করতে যেয়ে তিনি কয়েকটা ক্যাটাগরি আলোচনা করবেন। তিনি ইউরোপিয়ান আইডেন্টিটির প্রশ্ন নিয়ে আসবেন, ইউরোপ বলতে কি বোঝায়, এই আলোচনাটা এবং এই নির্মাণটা কিভাবে হাজির করা হয়েছে পৃথিবীর সামনে সেটা আলোচনা করবেন। এবং সেটা হচ্ছে যে ইউরোপিয়ান সিভিলাইজেশনের সাথে ইউরোপিয়ান আইডেন্টিটির যে সম্পর্ক সেটা আলোচনা করে তিনি দেখাবেন যে ইউরোপিয়ান আইডেন্টিটির মধ্যে মুসলিমস আর এক্সটার্নাল। এখানে তিনি বলবেন যে ইউরোপিয়ান আইডেন্টিটিতে যুক্ত হচ্ছে মূলত ইউরোপিয়ান সিভিলাইজেশনের সাথে। মুসলমানরা যতই ইউরোপে বসবাস করুক না কেন, তারা হচ্ছে এবং যতই এই যে কখনোই মুসলিম ইমিগ্রেন্টরা ইউরোপিয়ান হতে পারবে না, মুসলিম ইমিগ্রেন্টরা কখনো ইউরোপিয়ান হতে পারবে না। শুধু ইউরোপের ভূমিতে, মানে ইউরোপ ইজ নট জাস্ট এ টেরিটোরিয়াল সেটা হচ্ছে আইডেন্টিটি। ইউরোপ কখনোই শুধুমাত্র ভৌগোলিক একটা পরিচয় না, মানে ইটস আ সিভিলাইজেশন, এটা হচ্ছে একটা সভ্যতা। এই সভ্যতা গড়ে উঠছে হচ্ছে, তিনি বলবেন আরেকজনের বরাত দিয়ে বলবেন যে এই যে সেটা হচ্ছে ইউরোপিয়ান যে সিভিলাইজেশন, এটা গড়ে উঠছে কয়েকটা ঐতিহাসিক মোমেন্টের মধ্য দিয়ে। হ্যাঁ, একটা ঐতিহাসিক মোমেন্ট হচ্ছে তিনি বলবেন যে রোমান এম্পায়ার। হ্যাঁ, এইটা একটা ঐতিহাসিক মোমেন্ট ইউরোপিয়ান সিভিলাইজেশনে। আর হলো খ্রিস্টানিটি, আর হলো এনলাইটেনমেন্ট। খ্রিস্টানিটি সেটা হচ্ছে এনলাইটেনমেন্ট, তারপর হচ্ছে রোমান এম্পায়ার, এগুলো হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে যে এই যে রোমান এম্পায়ার, খ্রিস্টানিটি, তারপর এনলাইটেনমেন্ট, এইটার মধ্য দিয়ে কিন্তু মুসলিম ইমিগ্রেন্টরা যায় নাই। সুতরাং এইটাকে যদি আমরা কি ইনফ্লুয়েন্স বলি, প্রধান সেটা হচ্ছে উপাদান বলি ইউরোপিয়ান সিভিলাইজেশনের মধ্যে, তাহলে এই যেহেতু সেটা হচ্ছে মুসলিমরা এই সিভিলাইজেশনাল এসেন্সের মধ্যে মুসলিমরা ছিল না, সুতরাং দে ডোন্ট বিলং টু ইউরোপিয়ান সিভিলাইজেশন। এবং ইউরোপিয়ান আইডেন্টিটি যেহেতু ইউরোপিয়ান সিভিলাইজেশনের সাথে সম্পর্কযুক্ত, সুতরাং মুসলিমরা ইউরোপিয়ান না। কারণ ইউরোপিয়ান সিভিলাইজেশনটা মুসলিমদেরকে এক্সক্লুড করে এবং সেটা হচ্ছে মুসলিমদেরকে সহ্য করার কথা বলে। হ্যাঁ, এবং কোএক্সিস্টেন্স, এখানে বলবেন তিনি কোএক্সিস্টেন্স ক্যান বি এনভিসেজড বিটুইন আস অ্যান্ড দেম। তাহলে মুসলিম এবং সেটা হচ্ছে যে ইউরোপিয়ান যারা, তাদের মধ্যে কোএক্সিস্টেন্স হবে, কিন্তু আমরা তারার মধ্যে কোএক্সিস্টেন্স যেমন হয় তেমন। এবং ওইখানকার যারা লিবারেল এবং যারা খুব মানে হচ্ছে যে এক্সট্রিম রাইট, তারা সবাই এই ব্যাপারে একমত যে মুসলিমস আর এক্সটার্নাল টু ইউরোপিয়ান আইডেন্টিটি। এবং তাদের মধ্যে যে বিতর্কটা সেটা হচ্ছে যে লিবারেল এবং এক্সট্রিম যে কি বলা হয় রাইটিস্ট,
তাদের মধ্যে বিতর্কটা হচ্ছে যে এদেরকে কতটুকু সহ্য করা হবে, হোয়াট কাইন্ড অফ টলারেশন, হ্যাঁ, ইট কলস ফর, এটা আর কি ইউরোপিয়ান আইডেন্টিটি। তার এই ব্যাপারগুলো হচ্ছে, তাহলে এখানে আমরা দেখলাম যে সেটা হচ্ছে ইউরোপে, এখানে তিনি দেখাচ্ছেন যে সেটা হচ্ছে যে ইউরোপে, এবং তিনি আবার তিনি বলতেছেন, খুব দারুণ একটা কথা বলছেন, যে ইউরোপিয়ান যে আইডেন্টিটি, ইউরোপিয়ান যে আইডিয়া, এই আইডিয়াটাকে সেটা হচ্ছে প্রতিষ্ঠা করবার জন্য ন্যারেটিভ অফ ইউরোপ চালু করতে হয়েছে। একটা হচ্ছে আইডিয়া অফ ইউরোপ, আর হচ্ছে ন্যারেটিভ অফ ইউরোপ। আইডিয়া অফ ইউরোপের মধ্যে ভূগোলের ধারণা আছে, যেমন রাশিয়া, রাশিয়া কিন্তু ইউরোপের মার্জিনালাইজড, এটা ইউরোপের মধ্যে হবে না। আবার মজার যেটা ব্যাপার তালাসান আমাদেরকে বললেন, সেটা হচ্ছে স্পেন। স্পেন জিওগ্রাফিক্যালি স্পেন ইজ নাও পার্ট অফ ইউরোপ, কিন্তু সেটা হচ্ছে যে যখন মুসলিম ইউরোপ, আরব ইউরোপ ছিল, তখন কিন্তু আরব স্পেন যেটা, তখন কিন্তু এটাকে ইউরোপের পার্ট হিসেবে গ্রহণ করা হইতো না। মানে আরব ইউরোপ যেটা, মুসলিম ইউরোপ, মুসলিম জমানায় যে ইউরোপ, না মুসলিম জমানার যে স্পেন, ওইটাকে সেটা হচ্ছে ইউরোপের পার্ট হিসেবে গ্রহণ করা হতো না, কিন্তু এখন এটাকে আবার ইউরোপের পার্ট হিসেবে গ্রহণ করা হয়। হ্যাঁ, এবং আরো অনেকগুলো অঞ্চল আছে যে অঞ্চলগুলোকে ইউরোপ তার নিজের সেটা হচ্ছে যে অঞ্চলের অধিভুক্ত বলে মনে করে না, তাই তো। সুতরাং এইভাবে একটা ইউরোপের আইডিয়া তৈরি করা হয়েছে, যে আইডিয়ার ভেতরে সেটা হচ্ছে এক্সক্লুশনারি, বাদ দেওয়ামূলক, খারিজমূলক সেটা হচ্ছে উপাদান আছে। সুতরাং তিনি প্রশ্ন করবেন যে আসলে এই মুসলিমরা সেটা হচ্ছে তাদের মুসলিম সত্তা সহকারে সেটা হচ্ছে যে মানে ইউরোপে প্রপারলি রিপ্রেজেন্টেড হইতে পারবে কিনা। নাগরিক অধিকার ওই প্রসঙ্গ আলাদা, তাই তো। সিটিজেন রাইট মানে ওইটা বিষয়টা আলাদা, যে আমি কি শুধু আমার পরিচয় শুধু সিটিজেনই হবে, কেন আমি যদি মুসলিম হিসেবে থাকতে চাই, তাই তো। তাহলে এই প্রশ্নগুলো তিনি ডিল করছেন, ওই যে আমরা আগে বলছে যে তিনি মানে হচ্ছে বিল্ডারিং অসাম কোশ্চেনগুলো করতে চান, জবাব দেওয়ার দায়িত্ব তার ওভাবে সেটা হচ্ছে যে মানে নাই। তো তো যাই হোক, তো আপাতত এই পর্যন্ত আর কি আমরা তাওলাসাদ সম্পর্কে এই বইটা নিয়ে আলোচনা করলাম। তবে এই বইটার প্রত্যেকটা চ্যাপ্টার এমন কিছু আলোচ্য বিষয় আছে যেটা আসলে হচ্ছে যে অনেকক্ষণ ব্যাপী সেটা হচ্ছে আলোচনা করবার মতো বিষয়, যেটা আমাদের প্রিয় রাকিব বলল যে এখানে অনেক প্যাসেজ আছে যেটা নিয়েই আসলে অনেকক্ষণ সেটা হচ্ছে কথা বলা প্রয়োজন। আসলেই তাই, এতটুকু আমাদের আলোচনা আমরা করতে পারলাম। তো আমাদের সামগ্রিক আলোচনার মধ্যে সেটা হচ্ছে সেকুলার যে ক্যাটাগরি, সে যে হচ্ছে যে এক ধরনের রিলিজিয়ন সংক্রান্ত নতুন ধারণা বাজারজাত করে, সেই আলোচনাটা আমরা করলাম। এবং যে ধরনের বাইনারি ক্রিয়েট করে সেটা হচ্ছে সেকুলারিজম, সেই বাইনারিগুলো নিয়ে আমরা কথা বললাম। এবং সেটা হচ্ছে ন্যাশনাল স্টেটের যে সর্বগ্রাসী যে চেহারা, যে চেহারার মধ্যে আমাদের ব্যক্তিগত জীবনের কোনো কিছুই বাদ থাকে না, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবং আরেকটা শেষ কথা সেটা হচ্ছে যে ইসলামের সাথে তাহলে স্টেটের সম্পর্কটা কি হবে। তালাসাদ এটা নিয়ে খুব দারুণ আলোচনা করছেন, হচ্ছে যে মোহাম্মদ আসাদ বিটুইন পলিটিক্স অ্যান্ড রিলিজিয়ন, এই যে একটা এসে আছে তার, ওইখানে তিনি মানে বিস্তারিত আলোচনা করছেন। এবং এই বইয়ের মধ্যে হিন্টস দিচ্ছেন এইটুকুতে যে যারা ইসলামিস্ট, তিনি বলতেছেন যারা ইসলামিস্ট তারা হচ্ছে ন্যাশনাল স্টেটের কাঠামোর মধ্যে সেটা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। ন্যাশনাল স্টেটের কাঠামোর মধ্যে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। ন্যাশনাল স্টেটের সমস্ত কাঠামোকে অক্ষত রেখে শুধুমাত্র আমরা ইসলাম ঢুকে যদি আমরা দেই, তাইলে এটা ন্যাশনাল স্টেটই থাকবে এবং মডার্ন স্টেটই থাকবে, এটার ইসলামী স্টেট হবে না। এটা হলো তার কথা। এবং এটা বিস্তারিত তিনি যে মোহাম্মদ আসাদ বিটুইন সেটা হচ্ছে রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্স, ওইটার মধ্যে তিনি আরো বিস্তারিত তিনি বলতেছেন যে আমরা যদি সেটা হচ্ছে যে এই ন্যাশনাল স্টেটের কাঠামোর মধ্যে সেটা ইসলামকে ঢুকাই, তাহলে সেটা হচ্ছে সোভরেন্টি যেটা সেটা স্টেটেরই থাকবে, ওইটা আসলে গডের হবে না। কারণ হচ্ছে ন্যাশনাল স্টেটের কাঠামোর মধ্যে বিভিন্ন রিলিজিয়াস বিলিফের মধ্যে যখন দ্বন্দ্ব হবে, তখন রাষ্ট্রকে ইন্টারভেনশন করতে হবে। সুতরাং রাষ্ট্র ধর্মের উপরেই চলে যাবে। সুতরাং এই যে একটা ক্রাইসিস ন্যাশনাল স্টেট কাঠামোর মধ্যে সেটা হচ্ছে ইসলামকে সেটা হচ্ছে ইনকর্পোরেট করা, এই ক্রাইসিসের তিনি আলোচনা এখানে একটু আমাদের স্পর্শ করে সেটা হচ্ছে গেছেন। তো আপাতত আমাদের আলোচনা শেষ হলো। তো সবাই আপনারা আমাকে সহ্য করলেন এবং কষ্ট পেয়ে শুনলেন। তো এই জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।